আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমি বলছিলাম যে কিভাবে মাইক্রোসফট এক্সেল এর ফাইলটাকে ওপেন করতে হয়। তো সেটার জন্য আমি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন ওয়ে বলছিলাম। যারা উইন্ডোজ 7 বা 8 ইউজ করে, 7 ইউজ করে, তাদের জন্য হচ্ছে নিচে একটা উইন্ডো, একটা স্টার্ট বাটন থাকে। স্টার্ট বাটনে ক্লিক করলে ওখানে সার্চ করার অপশন আসে। দেন ওখানে যদি মাইক্রোসফট এক্সেল সার্চ করা হয় অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সার্চ করা হয়, দেন ওই প্রোগ্রামটা আসবে, দেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে উইন্ডোজ 7 এর বেলাতে। অথবা যদি ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক করা হয়, রাইট বাটন ক্লিক করলে সেখানে নিউ নামে একটা অপশন আসবে। নিউ এর ভিতরে তুমি যদি কার্সরটা ধরো, দেন দেখবা রাইট সাইডে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল সবগুলো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে যারা উইন্ডোজ 7 ইউজ করে তাদের জন্য হচ্ছে কিভাবে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা নতুন ফাইল ওপেন করব, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন ফাইল ওপেন করব, অথবা মাইক্রোসফট এক্সেল এর একটা নতুন ফাইল কিভাবে ওপেন করবে। সবগুলোর নিয়ম সেম। তুমি হয় স্টার্ট বাটনের ওখান থেকে করতে পারো। বাম সাইডে এবং নিচে একটা দেখবা স্টার্ট বাটন আছে, ওখানে ক্লিক করলে সার্চ বক্স আসবে, ওখানে সার্চ করবা প্রোগ্রামের নাম দিয়ে, দেন ওটা চলে আসবে। আর যারা উইন্ডোজ 8 অথবা 10 ইউজ করো, তারা হচ্ছে তোমাদের কিবোর্ডে দেখবে একটা উইন্ডোজ বাটন আছে। হ্যাঁ, কিবোর্ডে একটা উইন্ডোজ বাটন আছে। ওই বাটনটায় যদি ক্লিক করা হয় তাহলে নতুন আরেকটা সার্চ বক্স ওপেন হয়। দেন ওইখানটায় সার্চ করতে হবে। ওইখানে সার্চ করলে দেন প্রোগ্রামের নাম আসবে, দেন তুমি ওখানে ক্লিক করলে প্রোগ্রামটা ওপেন হবে। এখানেও তুমি চাইলে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে দেন ওখানে নিউ অপশন আসবে। নিউ এর ভিতরে তুমি যদি কার্সরটা ধরো, দেন দেখবা যে রাইট সাইডে অথবা লেফট সাইডে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন সবগুলো আছে। তুমি যেটা ওপেন করতে চাও ওইটা ক্লিক করলে ওইটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি এখানটায় দেখাচ্ছি কিভাবে আমি আমি এখন ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, এই জন্য এখানটায় ভিন্ন। এখানটায় নিচে আমার এইখানে দেখো, সরি দাঁড়া, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে। আচ্ছা, তো আমি যদি ম্যাকের বেলাতে দেখাই, এই যে দেখো এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি এখানে পিন করে রাখছি। তো আমি যদি এভাবে ক্লিক করি, ক্লিক করলে শুরুতে তোমার এরকম একটা আসবে। তুমি কি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করতে চাচ্ছ, না তুমি অলরেডি এখানে কিছু টেমপ্লেট দেয়া আছে, হ্যাঁ, সেই টেমপ্লেট থেকে কোনো একটা তুমি ওপেন করতে চাচ্ছ। তো এটা ডিপেন্ড করবে। তুমি যদি এখানে যে টেমপ্লেট গুলো আছে এগুলোর উপরে ক্লিক করো, তাহলে এখানে যে প্রিডিফাইন্ড ডিজাইন আছে বা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন হবে। আর তুমি যদি চাও না আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করব, এরপরে আমি আমার মতো করে কাস্টমাইজ করব সেটা, তাহলে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়ে তুমি এখানে এই ক্রিয়েট লেখা আছে এখানটায়ও ক্লিক করতে পারো, অথবা এটার উপরে দুইবার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের পরপর দুইবার ক্লিক করলেও হবে, তখন এরকম করে ওপেন হবে। আচ্ছা, তো এরকম করে ওপেন হওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। এগুলো প্রত্যেকটাকে বলা হয় স্লাইড। এখানটায় যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্লাইড। আচ্ছা, এখানটায়ও ওই এক্সেলের মতোই উপরে যে অংশগুলো আছে সেম, এখানেও তোমার এই যে এখানে কিছু তোমার
শর্ট টুলবার আছে এখানটায়, এখানে ট্যাব আছে যে হোম ট্যাব, ইনসার্ট, ড্র, ডিজাইন। এখানে অতিরিক্ত 2-3-4টা দেখা যাচ্ছে যে ট্রানজিশন নামে একটা, অ্যানিমেশন নামে একটা, স্লাইড শো নামে একটা। এই 3টা ডিফারেন্ট জিনিস আছে, 3টে ডিফারেন্ট জিনিস আমরা আজকে খুব ভালো করে শিখবো। এই 3টে জিনিস আমরা এক্সেলে ছিল না, এবং এই 3টে জিনিস ওয়ার্ডেও থাকবে না। আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলো ওয়ার্ডে থাকবে। আচ্ছা, আমি শুরুতেই আসি। শুরুতে আমরা এখানটায় দেখো, আমি এখানে একটু বর্ণনা দিই এখানটায় কি কি আছে। তো উপরের গুলো তো গেল, এরপরে নিচে দেখো, নিচে হচ্ছে এখানটায় নোটস লেখা আছে। নোটস মানে হচ্ছে আমরা যখন এখানে কোনো কিছু একটা লিখবো স্লাইডটাতে, ধরো তুমি এখানে একটা টার্ম ইউজ করলা, হ্যাঁ, ধরো এখানে তুমি একটা টার্ম ইউজ করছো সামথিং কিছু একটা। এখন তুমি চাচ্ছ যে এই টার্মসটা, আসলে এই টার্মস সম্পর্কে কিছু একটা লিখে রাখতে, সেটা তুমি এই যে নোটস আছে, নোটসে ক্লিক করলে, এই নোটসে ক্লিক করলে এইখানটায় দেখো এই যে এই নিচে লেখা আছে ক্লিক টু অ্যাড নোটস। তুমি এখানে ক্লিক করে তুমি এখানে লিখতে পারবা যে এই ওইটা ওইটা সম্পর্কে। তো এইটা হচ্ছে নোটস লিখে রাখার জন্য, যাতে সুবিধাটা কি, এখানটায় ধরো কোনো একটা যদি ডিফিকাল্ট টার্ম থাকে, পরবর্তীতে তুমি সেই টার্মটা সম্পর্কে জেনে নিতে পারবা যে আসলে এই টার্মটার মিনিংটা কি। আচ্ছা, এরপরে দেখো এখানে লেখা আছে কমেন্টস। এটার মানে হচ্ছে ধরো তুমি একটা, সাপোজ তোমার শিক্ষক তোমাকে বললো তুমি একটা প্রেজেন্টেশন রেডি করে আমাকে পাঠাও টপিক্স এর উপরে। তো তুমি প্রেজেন্টেশন রেডি করে পাঠালা, পাঠানোর পরে তোমার টিচারের মনে হলো এই এই জায়গাগুলোতে ওর কারেকশন করা দরকার। তো সে কিভাবে দিতে পারে, এই কমেন্টস এর মাধ্যমে দিতে পারে। তো কমেন্টস এ ক্লিক করলে দেখো এই ডান পাশে এরকম একটা নতুন উইন্ডো আসবে, সেখানে এই যে নিউ এ ক্লিক করলে এখানে নতুন কমেন্টস লেখা যাবে। হ্যাঁ, এখানে তুমি যদি কিছু একটা লিখো, যে এরকম লিখে রাখলা, ধরো যে মনে হলো যে টাইটেলটা চেঞ্জ করা দরকার, অথবা এখানে যে হেডিং আছে হেডিংটা চেঞ্জ করা দরকার, এরকম যেটা কমেন্ট হয় ওই কমেন্টসটা এখানটায় টাইপ করা যাবে। পরবর্তীতে তুমি যদি আবার এভাবে সেভ করে দাও ফাইলটাকে। এখন শুনতে, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমার সাইডে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, তোমাদের একটু অপেক্ষা করতে হবে। অথবা তোমরা যদি আমাকে দেখতে না চাও, সমস্যা নাই, আমাকে দেখতে হবে এমন না, আমরা এভাবে কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, কারেন্ট আসলে তখন আবার আমরা আমার সাইডটা দেখা যাবে। আচ্ছা, এমনি আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তো যেটা বলছিলাম যে কমেন্টসটা হচ্ছে ধরো এরকম কমেন্টস তুমি ওই তোমার স্যার কমেন্টস অ্যাড করে দেন সেভ করে তোমাকে ফাইলটা আবার পাঠালো। এবার যদি তুমি যদি আবার দেখতে চাও যে তোমার স্যার কি কি কমেন্টস দিল, তুমি যদি আবার এই কমেন্টসে ক্লিক করো, দেন এই রাইট সাইডে দেখা যাবে যে কি কি কমেন্টস দিছে, প্রত্যেকটা স্লাইডে আবার এই কমেন্টসটা দেখা যাবে। তো তুমি কমেন্টস অনুযায়ী কারেক্ট করার পরে তোমার যদি মনে হয় না তুমি এটাকে আবার ডিলিট করে দিবা, তাহলে এখানে দেখো এই যে ক্রস চিহ্ন ছিল, ক্রসটায় ক্লিক করার পরে আবার কমেন্টসটা চলে গেছে। তো এটা হচ্ছে মেইনলি এভাবে কমেন্টস দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ডান পাশে দেখো নরমাল ভিউ, মানে এবার এই যে আমার যে স্লাইডটা আছে, স্লাইডটা আমি কোন ভিউতে দেখতে চাই। একটা নরমাল ভিউ আছে, আর একটা হচ্ছে স্লাইড শর্টার। তুমি যদি অনেকগুলা স্লাইড থাকে, ধরো এখানে আমি আরেকটা স্লাইড নিলাম, এখন এখানে 3টে স্লাইড আছে, তো নরমাল ভিউতে একটা একটা করে স্লাইড দেখাচ্ছে। বাট তুমি যদি চাও যে আরো বেশি করে দেখতে, এই যে শর্টার ভিউতে দিলে সবগুলা স্লাইড এভাবে এখানে একত্রে দেখাবে। আবার যদি নরমাল ভিউতে ক্লিক করো, তখন আবার একটা একটা করে স্লাইড দেখাবে। তো এই দুইটা হচ্ছে তুমি এই স্লাইড গুলো কোন ভিউতে দেখতে চাও। আর এইটা এইটা হচ্ছে স্লাইড শো, এটা খুবই আমাদের দরকার পড়ে তুমি যখন প্রেজেন্টেশন শুরু করবা। এইটা হচ্ছে নরমালি তোমার প্রেজেন্টেশনটা রেডি করার জন্য এই মোডে থাকে, এখানে প্রত্যেকটা স্লাইডে গিয়ে আমরা টাইপ করি, এরপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে কাজগুলো করি। এরপর যখন তোমাকে বলা হবে যে তুমি প্রেজেন্টেশন শুরু করো, তো প্রেজেন্টেশন শুরু করা মানে হচ্ছে এই যে কাপের মতো যে আইকনটা আছে, এটাকে বলা হয় স্লাইড শো। এটাই ক্লিক করলে এভাবে স্লাইড শো শুরু হয়ে যায়, তার মানে তোমার প্রেজেন্টেশন তুমি এখন এখান থেকে শুরু করবা। এরপরে তুমি যদি মাউসে ক্লিক করো, তাহলে একটার পর একটা স্লাইড চেঞ্জ হবে, অথবা তুমি যদি অ্যারো বাটনে ক্লিক করো তোমার কিবোর্ডের, তখন একটার পরে আরেকটা স্লাইড চেঞ্জ হবে। আচ্ছা, এইটাকে বলা হয় স্লাইড শো। আর পাশে যে মাইনাস এবং প্লাস সাইন আছে, এটা হচ্ছে জুম করার জন্য। এই যে প্লাসে ক্লিক করলে জুম হয়, আবার মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়। তো এইটা গেল মোটামুটি এখানটার অংশটা। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি উপরে দেখো কি কি আছে। উপরে হচ্ছে ফাইল লেখা আছে, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, অ্যারেঞ্জ, টুলস, স্লাইড শো, উইন্ডো। এগুলার কাজ আমাদের দরকার নাই, শুধু ফাইলের কাজটা আমাদের জানতে হবে। তো ফাইলে আমরা এক্সেলে যে জিনিসগুলো দেখছিলাম এখানটা তো হুবহু সেম জিনিস। কি কি আছে ওইখানটায়? নিউ মানে ছিল নতুন একটা এক্সেল শিট ওপেন হবে, এখানে নিউ প্রেজেন্টেশন মানে হচ্ছে নতুন একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন হবে। আবার আবার তুমি যদি চাও যে টেমপ্লেট থেকে তুমি নতুন একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন ক্রিয়েট করবা, সেক্ষেত্রে এই নিউ ফ্রম টেমপ্লেট। আর ওপেনের মানে হচ্ছে তোমার সিস্টেমে অলরেডি এটা সেভ করা আছে, তুমি ওইটাকে ওপেন করতে চাচ্ছ, সেক্ষেত্রে এই ওপেন থেকে ওইটা ওপেন করতে পারবা। আর ওপেন রিসেন্ট মানে হচ্ছে তুমি রিসেন্টলি যে যে প্রেজেন্টেশন ফাইলগুলো নিয়ে কাজ করছো ওর মধ্যে থেকে তুমি যদি যে কোনো একটা ওপেন করতে চাও, যেমন এখানে আমার 3টা শো করতেছে, 3টা ফাইল। এই 3টা ফাইল নিয়ে আমি রিসেন্টলি কাজ করছি, এই জন্য 3টা যে কোনো একটা ওপেন করতে চাইলে ক্লিক করলে ওইটা ওপেন হয়ে যাবে। এরপর ক্লোজ মানে হচ্ছে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। সেভ, আর সেভ অ্যাজের কাজ তো তোমাদেরকে আমি বলছি, সেভ মানে হচ্ছে জাস্ট সেভ হয়ে থাকা। এখানটাতে ফাইলের নেমও চেঞ্জ হবে না, লোকেশনও চেঞ্জ হবে না, ফাইলের ফরম্যাটও আমি চেঞ্জ করতে পারবো না। বাট সেভ অ্যাজ এটার মাধ্যমে আমি যদি কোনো মডিফাই করি, মডিফাই করার পর যদি সেভ অ্যাজে ক্লিক করি, এটার মাধ্যমে আমি এই যে নাম যেটা আছে চাইলে আমি নামটাকেও চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই যে লোকেশন, যে কোথায় আমি সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটা আমি সেভ করতে পারবো। এটা কি ডেস্কটপে সেভ করব না আদার্স কোনো ড্রাইভে সেভ করব, সেটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। পাশাপাশি হচ্ছে ফরম্যাট, মানে আমি কি পাওয়ার পয়েন্টের 97 থেকে 2000 এই ফরম্যাটে রাখবো, না কারেন্ট যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে রাখবো, না আমি পিডিএফ এ নিব, কোন ফরম্যাটটাতে আমি রাখতে চাচ্ছি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, সেটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো। এটা এটা গেল সেভ অ্যাজ। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে যে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি। বিশেষ করে তোমরা কমন যে ফাংশন গুলো আছে, ধরো কাট করা, কপি করা, পেস্ট করা, নতুন একটা ফাইল ওপেন করা, নতুন একটা ফাইল তৈরি করা, এদের শর্টকাট কি, এগুলো তোমরা ভালো করে পড়বা। আমি তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিব এটার জন্য, কারণ তোমরা যে অনেকেই বাসায় প্র্যাকটিস করার সুযোগ পাবো না যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার নাই। সেক্ষেত্রে তোমরা পিডিএফটা খুব ভালো করে পড়বা ভাইবার আগে। ওখান থেকে তোমরা ওই শর্টকাট গুলো জানতে পারবা বা কোন ফাংশনের কি কাজ সেটা ওখান থেকে জানতে পারবা। আচ্ছা, তো এরপরে ফাইলে লাস্টের দিকে গিয়ে দেখো যে আবার এখানে ওই যে পাসওয়ার্ড রেস্ট্রিকশন আছে, তুমি যদি চাও ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে দিতে সেটাও করা যাবে। এখানে ক্লিক করলে দেন এরকম আসবে যে যে কোন পাসওয়ার্ড দিতে চাই সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতে পারবো। সেই পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি প্রোটেক্টেড করে রাখতে পারবো, সেটা আমি করতেছি না এখন। আচ্ছা, এবার লাস্টে আছে প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে তুমি যদি এই প্রেজেন্টেশনটাকে তুমি প্রিন্ট করতে চাও, সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করলে এই যে এখান থেকে আমরা প্রিন্টার অবশ্যই এখানে ইয়া করা নাই, অ্যাড করা নাই। প্রিন্টার অ্যাড করা থাকলে এখানে প্রিন্টারের নাম আসতো। এরপরে হচ্ছে কত কপি তুমি প্রিন্ট করবা সেটা এখানে দিয়ে তারপর হচ্ছে তুমি আবার চাইলে তুমি পার পেজে কতগুলা স্লাইড প্রিন্ট করবা। হ্যাঁ, এই যে ডিটেইলসে ক্লিক করলে এখানে চলে আসবে তুমি কি A4 পেজে প্রিন্ট করবা, না লিগ্যাল পেজে প্রিন্ট করবা, কালার করবা, না হচ্ছে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবা। এখানে অনেক কিছু অপশন আছে। এরপর তুমি সবগুলো ডিসাইড করে প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্টে চলে যাবে, প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা, এটা গেল ফাইলের কাজ। আচ্ছা, এরপরে আসি হোম যে ট্যাব আছে, হোম ট্যাবের কাজ। এখানে অনেক কিছুই আমি আজকে বলবো না, কারণ এগুলো আমি অনেক তোমাদেরকে ওইদিন বলছি। পেস্টের কাজ কি, কোনো কিছু কপি করে অথবা কাট করে যদি পেস্ট করতে চাই সেটা পেস্টের মাধ্যমে করতে হবে। কাট মানে হচ্ছে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। কপি মানে হচ্ছে ডুপ্লিকেট তৈরি করা, মানে যেখান থেকে আমি কপি করবো ওখানেও থাকবে, যেখানে আমি পেস্ট করবো সেখানটাও থাকবে। আর ফরম্যাট পেইন্টারের মানে হচ্ছে লেখার উপরে যে ফরম্যাট অ্যাপ্লাই করা হয়। ধরো এখানে একটা লেখা আছে, এটার উপর এটা বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, হ্যাঁ, আবার নিচে আমার একটা লেখা আছে। তো আমি চাচ্ছি যে এই উপরে যে লেখাটা আছে এটার উপরে যে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট গুলো নিচের লেখাটা আমি পেস্ট করতে। তাহলে কিভাবে করব? এই যে উপরের লেখাটার উপরে কার্সর রেখে এই ফরম্যাটে ক্লিক করব, তখন আমার কার্সরটা এরকম হয়ে যাবে, একটা ব্রাশের মতো চলে আসবে। এরপর নিচেরটার উপরে যদি অ্যাপ্লাই করতে চাই, নিচেরটাকে এভাবে করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ছেড়ে দিলে দেখো উপরেরটায় যে যে ফরম্যাট ছিল সব ফরম্যাটিং গুলো এখানে অটো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানটা আমার নতুন করে ওখানে গিয়ে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা এটা আমাকে আর করতে হবে না। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে কাট কপি পেস্ট এইটার অংশটুকু। আচ্ছা, এরপর এখানে দেখো নিউ স্লাইড নামে একটা অংশ আছে। তো এখানটায় এই যে প্রত্যেকটাকে আমরা বলি এক একটা স্লাইড, এই যে 1 2 3 এভাবে নাম্বারিং করা আছে স্লাইড। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি যদি ধরো এখানে আমি কিছু লিখলাম। আচ্ছা, এবার তুমি চাচ্ছ 3 নম্বর স্লাইডের পরে তুমি নতুন করে একটা স্লাইড নিতে, তাহলে 3 নম্বর স্লাইডটায় কার্সর রেখে যে স্লাইডটা সিলেক্টেড অবস্থায় আছে ওইটা বোঝা যাবে। দেখো ওইটার চারপাশে একটা নতুন আর একটা বর্ডার চলে আসে। প্রথমটা সিলেক্ট করলে একটা রেড বর্ডার চলে আসছে, 3 নম্বরটা যখন আমি সিলেক্ট করলাম 3 নম্বরটা চারপাশে একটা বর্ডার চলে আসছে। এবার আমি যদি এখানে নিউ এ ক্লিক করি, দেখো এই 3 নম্বরের নিচে নতুন আরেকটা
চলে আসছে। হ্যাঁ, আবার আবার আমি যদি চাই যে 3 নম্বরের নিচে আরেকটা, 3 এবং 4 এর মাঝখানে আরেকটা নিতে, এই নিউ এ ক্লিক করলে চলে আসবে। আবার এখানে দেখো এটা যেখানেই তুমি এই ডাউন অ্যারোর মতো দেখবা, ওইখানটায় ক্লিক করলে তুমি আরো অনেক অপশন দেখতে পাবো। তো এখানে ক্লিক করলে কি কি দেখা যাচ্ছে দেখো, এই যে আবার প্রত্যেকটা স্লাইডের আবার লেআউট আছে। লেআউট মানে হচ্ছে তুমি এই স্লাইডটাকে কিভাবে ভাগ করতে যাচ্ছ। যেমন টাইটেল স্লাইডটায় দেখো, এখানটায় মাত্র দুইটা ভাগে ভাগ, তো উপরে একটা নিচে একটা, এরকম দুইটা ভাগে ভাগ থাকবে। আবার তুমি যদি চাও যে না আমি হচ্ছে এইরকম একটা নিতে, যে উপরে আমি টাইটেল লিখবো, এরপর এই বাম পাশে একটা অংশ থাকবে, ডান পাশে একটা অংশ থাকবে, এটা মেইনলি কম্পারিজন করার জন্য। ধরো তুমি কোনো দুইটা জিনিসকে কম্পেয়ার করতে চাচ্ছ, তো নর্মালি আমরা কিভাবে সেটা কম্পেয়ার করি, যে বাম পাশে একটা জিনিসের সম্পর্কে ডিসক্রাইব করি, ডান পাশে একটা জিনিস সম্পর্কে ডিসক্রাইব করি। তো এরকম অনেকগুলো লেআউট আছে। তুমি যে এখান থেকে নিউ স্লাইড নেওয়ার সময় তুমি লেআউট গুলা চুজ করতে পারো, অথবা অথবা তোমার মনে হচ্ছে যে না তুমি এই যে পরবর্তীতে এই যে লেআউট নামে একটা অপশন আছে এখানটায় দেখো, তোমার পরবর্তীতে মনে হলো যে না এইটা এখন একরকম অবস্থা আছে, এইটা এখন হচ্ছে এই যে টাইটেল এন্ড কন্টেন্ট এই ফরম্যাটে আছে, এটাকে আমি চাচ্ছি যে এই কম্পারিজন এই এই ফরম্যাটে আমি লেআউট নিয়ে যেতে, তখন তুমি এখান থেকে যদি ক্লিক করো তাহলে ওই ওই ফরম্যাটে চলে যাবে, ওই লেআউটে চলে যাবে। এখানে এখান থেকে নিলে নতুন করে আর স্লাইড ওপেন হবে না, বাট এক্সিস্টিং স্লাইডের যে লেআউট আছে ওই লেআউটটা পরিবর্তন হবে। আর এখান থেকে নিলে নতুন একটা স্লাইড ইনসার্ট হবে, সাথে সাথে হচ্ছে এই যে তুমি যে লেআউটটা নিবা, তুমি যদি চাও ব্ল্যাঙ্ক নিতে, সেক্ষেত্রে ব্ল্যাঙ্কে ক্লিক করলে একেবারে পিওর ব্ল্যাঙ্ক আসবে, সেক্ষেত্রে এখানে কোনো কিছু থাকবে না। আচ্ছা, এরপর তুমি চাইলে যে কারেন্ট স্লাইড, ওটা যদি তুমি ডুপ্লিকেট তৈরি করতে চাও, যে এই স্লাইডটা আছে, আমি চাচ্ছি যে এই স্লাইডে যা যা আছে হুবহু ওই স্লাইডটাই নিতে, তাহলে ডুপ্লিকেট স্লাইড দিলে ডুপ্লিকেট হুবহু এরকম একটা স্লাইড চলে আসবে। অথবা তুমি চাইলে কপি করতে পারো এটাকে, এটাকে এই যে কপি স্লাইড, এখানে কপি দিলে এই স্লাইডটা কপি হয়ে যাবে। এরপর যদি তুমি যদি আবার এখানে পেস্ট দাও, তাহলে নতুন করে আবার একটা স্লাইড চলে আসবে। এখান থেকেও তুমি ডুপ্লিকেট করতে পারো, অথবা এইখান থেকে শর্টকাটে ডুপ্লিকেট করা যাবে। আচ্ছা, তো এরপর আসি লেআউটের। লেআউটের কাজটা আমি বলছি যে এক্সিস্টিং যে স্লাইড আছে এই স্লাইডের, যেমন এইটা দেখো, এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে কিছুই নাই। তো আমি যদি চাই যে এটা লেআউটটা চেঞ্জ করতে, যে এই ফরম্যাটে নিয়ে যেতে চাই, যে তখন এখানে এখানে তুমি টাইটেল লিখতে পারবা, এখানে কিছু একটা লিখতে পারবা, আর এখানে তুমি কিছু একটা লিখতে পারবা, এরকম আর কি। আচ্ছা, এরপরে ধরো আমি এই যে লেআউট আছে, এই ডিফল্ট লেআউটের আমি কিছু পরিবর্তন করলাম। এই যে ডান পাশের এই সার্কেল, এই এই অংশটাকে আমি একটু ছোট করলাম, এইটাকে আমি একটু টেনে এদিকে বড় করলাম, এইটাকেও একটু টেনে বড় করলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার মনে হলো যে না আমি যে পরিবর্তনটা করছি এটা আবার আগের ফরম্যাটে আমি নিয়ে যেতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে যদি রিসেটে ক্লিক করি, রিসেটে ক্লিক করলে দেখো সে আগের অবস্থায় চলে আসছে। তার মানে আমার যে লেআউট আছে, লেআউটে যদি আমি পরিবর্তন করি, পরিবর্তনের পর যদি মনে হয় না ডিফল্ট লেআউটে আমি চলে যাব, সেক্ষেত্রে রিসেটে ক্লিক করলে ডিফল্ট লেআউটে চলে যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে সেকশন। সেকশন মানে হচ্ছে ধরো তুমি যখন একটা প্রেজেন্টেশন রেডি করবা, প্রেজেন্টেশন ধরো 50টা স্লাইড আছে, 50টা স্লাইডের মধ্যে প্রথম 2টা স্লাইড হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য, এরপরে ধরো মাঝখানের 5টা স্লাইড হচ্ছে মেথোডোলজির জন্য, এরপরে লাস্টের স্লাইড গুলো ধরো রেজাল্ট এন্ড ডিসকাশনের জন্য, এরপর সবার লাস্টের একটা বা দুইটা হচ্ছে কনক্লুশনের জন্য। এখন তুমি সেটা যদি কিভাবে বুঝবা যে কোনগুলো কিসের জন্য, তুমি চাইলে সেগুলো সেকশন আকারে ডিভাইড করতে পারো। যেমন তুমি যদি এখান থেকে সেকশন নাও, এই যে এখানটায় দেখো এইখানে লেখা আছে অ্যাড সেকশন। তো ইনিশিয়ালি আমি সবগুলোকে একটা সেকশনে ধরো এরকম লিখলাম, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি যে এই এই যে লাস্ট এই এই 3টে স্লাইড, এই 3টে স্লাইড নিয়ে একটা সেকশন তৈরি করতে, অ্যাড সেকশনে দিলে এটা ধরো মেথোডোলজি, মেথোডোলজি। আচ্ছা, তার মানে এই দুইটা গেল তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে, এই যে এই দুই ইন্ট্রোডাকশনের মধ্যে দুইটা। এবার আমি চাচ্ছি যে এই লাস্টের যে 3টা আছে, লাস্টের 3টাকে চাচ্ছি ধরো আমি কনক্লুশন নামে একটা দিতে, এটাকে দিলাম হচ্ছে কনক্লুশন। আচ্ছা, তার মানে দেখো এখানে যে টোটাল আমার যতগুলো স্লাইড ছিল, সবগুলো স্লাইডকে আমি 3টা সেকশনে ডিভাইড করে ফেললাম। একটা হলো ইন্ট্রোডাকশনের মধ্যে 2টা দিলাম, মেথোডোলজির মধ্যে 2টা, কনক্লুশনের মধ্যে 3টা, এরকম করে। এতে সুবিধা কি, এতে তুমি বুঝতে পারবা যে তুমি তুমি যদি মনে হয় যে না মেথোডোলজি স্লাইড গুলো আমার এখন অ্যাক্সেস করা দরকার, তাহলে তুমি এখান থেকে মেথোডোলজি স্লাইড গুলো তুমি অ্যাক্সেস করতে পারবা। এইটা গেল সেকশনের কাজটা। আচ্ছা, এরপরে এইখানে যে অংশটা আছে, এই অংশটার কাজটা আমরা ওই দিন দেখছি। ওই অংশটার কাজ কি কি, এখানে ধরো আচ্ছা এইখানটায় এই যে অংশগুলো আছে, এই অংশগুলো তুমি যদি নিয়ে কাজ করতেছো, তার আগে
তুমি যে লেখাটার উপরে এই অংশগুলো এই ফরম্যাটগুলো অ্যাপ্লাই করতে চাও ওই লেখাটা আগে সিলেক্ট করে নিতে হবে সব সময়। সেটা তুমি যদি ওয়ার্ডে বলো, সেটা পাওয়ার পয়েন্টে বলো, অথবা তুমি সেটা এক্সেলে বলো, আমি মানে তুমি যে টেক্সটের উপরে ফরম্যাট অ্যাপ্লাই করবা ওই টেক্সটটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখান থেকে ওই যে আগের মতোই ফন্ট চেঞ্জ করা, এগুলো এগুলো আমরা ওদিন দেখছিলাম যে বিভিন্ন রকমের ফন্ট আছে এখানে। এক একটা ফন্টে ক্লিক করলে তোমার লেখাটা এক এক রকম হয়ে যাবে। এরপর এই যে বোল্ড করা, ইটালিক, আন্ডারলাইন, এটা হচ্ছে তোমার স্ট্রাইক থ্রু, মানে মাঝখান দিয়ে তুমি যেরকম একটা রেখা দিতে চাও সেটা দিতে পারবা। আচ্ছা, এরপরে এইটা হলো তোমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লেখার জন্য। আমরা অনেক সময় এক্স স্কোয়ার লিখি না, এক্স এর উপরে 2, অথবা আবার লিখি x1, এক্স এর নিচে 1 চলে যায়, যেমন এরকম। একটা হলো যদি এরকম লিখি, একটা যদি এরকম লিখি। আমরা যদি এই 2টাকে যদি পাওয়ারে নিয়ে যেতে চাই, তখন এই 2টাকে সিলেক্ট করে এই যে সুপারস্ক্রিপ্ট আছে, এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে দেখো এটা এক্স স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, আবার তুমি যদি চাও যে এই যে এই 2 আছে, 2টা নিচে চলে যাবে, তখন এই সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এই 2টা নিচে চলে যাবে। বুঝতে পারছি তো? এটা হলো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এটার কাজ হলো এইটা। আচ্ছা, এরপরে এরপরে এই যে এখানে এটা দিয়ে হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ করা যায়, ছোট বড় করা যায়। 72 দিলে তখন আরো বড় হয়ে যাবে। অথবা এই যে ডান পাশে এ আছে দুইটা, এই বড় এ তে ক্লিক করলে ফন্ট সাইজ ইনক্রিজ হবে, আর ছোটটায় ক্লিক করলে ফন্ট সাইজ ডিক্রিজ হবে। আচ্ছা, এরপরে এখানটায় দেখো, এরপর এখানে লেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। মানে ইনিশিয়ালি হচ্ছে আমার লেখাটা এরকম ছিল, ইনিশিয়ালি লেখাটা এরকম ছিল। তো এর উপর আমি কি কি ফরম্যাটিং অ্যাপ্লাই করলাম, ধরো এর উপরে আমি এটাকে বোল্ড করলাম, এটার ফন্ট চেঞ্জ করলাম, এটাকে আমি এই যে স্ট্রাইক থ্রু দিলাম, এটার ফন্ট সাইজ ছোট বড় করলাম। এখন আমি যদি চাই যে এই সকল ফরম্যাটিং গুলাকে আমি ক্লিয়ার করে ফেলতে, তখন এই ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে দেখো এইটার উপরে যত যত ফরম্যাটিং অ্যাপ্লাই করা ছিল সবগুলা চলে গেছে। আচ্ছা, তো এইটা গেল ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। এরপরে এখানে কি আছে, এরপরে এখানটায় দেখো লেখা আছে ক্যারেক্টার স্পেসিং। হ্যাঁ, একটা হচ্ছে লাইন স্পেসিং, একটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেসটা কত হবে। একটা হলো নর্মাল আছে, একটা হলো দেখো টাইট, ভেরি টাইট। ভেরি টাইট দিলে খুবই তারা ন্যারোলি পাশাপাশি থাকতেছে। আবার তুমি যদি লুজ দাও, ভেরি লুজ, তখন দেখো এই যে ক্যারেক্টারের মাঝখানের স্পেসটা অনেক বেড়ে যাচ্ছে। তো এটা তোমার উপরে, তোমার কোনটা অনেক সময় দেখা যায় যে আমার স্পেস খুবই কম, ওইখানে আমি অনেক বড় একটা টেক্সট লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এই যে ক্যারেক্টারের মাঝখানের স্পেসিংটা অনেক সময় আমাদের কমানোর দরকার পড়ে। আচ্ছা, এরপরে এখানে দেখো একটা একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সেন্স কেস নামে। মানে আমার যে লেখাগুলো আছে আমি চাইলে লেখাগুলোকে সেন্টেন্স কেসে নিতে। সেন্টেন্স কেস মানে হচ্ছে আমরা সেন্টেন্স লেখার একটা নিয়ম আছে না, যে সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার ওইটা বড় হাত দিয়ে শুরু হতে হবে। এটা হলো সেন্টেন্স লেখার নিয়ম, আমরা জানি। তো দেখো এখানে ছোট হাতের আছে, আমি যদি আরো এখানে কিছু লেখা নেই, দেখো এটা অটোমেটিক্যালি, ধরো আমি এটা যদি ছোট হাত দিয়ে রাখি, তো এই ধরলাম এটা আমার একটা সেন্টেন্স আছে। হ্যাঁ, তো এখানটায় যদি আমি সেন্টেন্স কেসে ক্লিক করি, দেখবো অটোমেটিক্যালি প্রথম যে ক্যারেক্টারটা আছে প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর যদি তোমার মনে হয় যে না, তুমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে তুমি ক্যাপিটাল করবা, সেক্ষেত্রে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে ক্লিক করলে দেখো এই যে এখানে প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার, এখানেও প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার। আচ্ছা, এরপর যদি মনে হয় না সবগুলাকে তুমি আপার কেস মানে ক্যাপিটাল লেটারে কনভার্ট করবে, সেটাও করা যাবে। এই ক্লিক করলে দেখো সবগুলো আপার কেস হয়ে যাচ্ছে। আবার যদি মনে হয় না সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করবা, লোয়ার কেসে ক্লিক করলে সবগুলো লোয়ার কেস হয়ে যাচ্ছে। আবার এখানে একটা আছে টোগল কেস। টোগল কেস মানে হচ্ছে তোমার দুইটা একত্রে করবে, যেগুলো লোয়ার কেস আছে ওগুলো আপার কেস হয়ে যাবে, যেগুলো আপার কেস আছে ওগুলো লোয়ার কেস হয়ে যাবে। তাহলে আমি কিছু এখানে ক্যাপিটাল লেটার নেই, ধরো এই জি ক্যাপিটাল লেটার নিলাম, এখানে ডি আমি ক্যাপিটাল লেটার নিলাম। হ্যাঁ, এবার আমি যদি এটাকে ওই টোগল কেসে ক্লিক করি, তাহলে যেটা হবে তোমার এই যেগুলো ক্যাপিটাল লেটার আছে এগুলো স্মল হয়ে যাবে, বাকি আর স্মল গুলো ক্যাপিটাল হয়ে যাবে। এই যে এই জি 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 ক্যাপিটাল লেটার ছিল এগুলো স্মল হয়ে গেছে, আবার এখানে ডি গুলো ক্যাপিটাল লেটার ছিল এগুলো স্মল হয়ে গেছে, বাকিগুলো আবার স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আচ্ছা, এরপরে পাশের এইটা হচ্ছে তোমার হাইলাইট করার জন্য, টেক্সট হাইলাইট করার জন্য তুমি যদি টেক্সট গুলোকে হাইলাইট করতে চাও সেটা এটা দিয়ে করতে হবে। আর পরেরটা হচ্ছে ফন্ট কালার। হ্যাঁ, ফন্টের যদি তুমি কালার পরিবর্তন করতে চাও, এই যে আমি যাচ্ছি ফন্টের কালার গুলো রেড করে দিতে, অথবা ফন্টের কালার গুলো বেগুনি করে দিতে। হ্যাঁ, সেটা সেটা এখান থেকে, এটা হলো ফন্ট কালার, একটা হলো হাইলাইটার, তুমি যদি হাইলাইট করতে চাও সেটা এখান থেকে। আচ্ছা, এরপরে এখানে এর পরের অংশটা যদি আসি, এই সেম জিনিসগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও আছে, একেবারে হুবহু সেম জিনিসগুলো ওখানটায় আছে। বাট আমাদের মেইনলি ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, তিনটে জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। তারপর আমি সুপারফিশিয়ালি এখানে যেগুলো আছে আমি তোমাদেরকে একবার কাভার আপ করে যাচ্ছি। আচ্ছা,
এরপর এখানে দেখো হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য 4টা অপশন আছে। একটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইন টু লেফট, ওটাকে আমরা লেফট অ্যালাইনমেন্ট বলি। এটা হলো সেন্টার টেক্সট মানে হলো সেন্টার অ্যালাইনমেন্ট। অ্যালাইন টু রাইট মানে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আর একটা হলো জাস্টিফাই টেক্সট। জাস্টিফাই, এই 3টে জিনিস বোঝার জন্য তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা স্লাইডে যাই। আচ্ছা ধরো এখানটায় গেলাম, হ্যাঁ, এখানে আমি টাইপ করতেছি তোমাদের। আচ্ছা ধরো আমি এখানে র্যান্ডমলি কিছু টাইপ করলাম। তো আমরা নর্মালি যখন খাতায় লিখি, হ্যাঁ, খাতায় লিখতে গেলে কি করি, ধরো ধরো আমি একটা ওয়ার্ড লিখতেছি, লিখতে লিখতে খাতার শেষ প্রান্তে চলে যাচ্ছি। এখন ওই ওয়ার্ডটা ধরো 5টা ক্যারেক্টার দিয়ে, 5টা ক্যারেক্টারের 2টা ক্যারেক্টার ওখানে লেখা গেল, আর বাকি 3টা ক্যারেক্টার ওখানে হচ্ছে না। তো ওই বাকি 3টা ক্যারেক্টার আমরা কি করি, একটা হাইফেন চিহ্ন দিয়ে পরের লাইনে শুরু করি। এরকম শুরু করি না? এরকম করি আমরা যখন নর্মালি ম্যানুয়ালি খাতায় লিখি। তো এখানে কম্পিউটার কি করে দেখো, কম্পিউটারে যখন এভাবে আমরা লিখতেছি, তো যখন আমরা একটা ওয়ার্ড ধরো এই যে এখন যেটা টাইপ করছি এই একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডটা ধরো যখন বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডটা কমপ্লিট করতে গিয়ে যতগুলো ক্যারেক্টার দরকার, সবগুলো ক্যারেক্টারকে ও এখানে যতটুকু স্পেস আছে স্পেসে ও রাখতে পারছে না। তখন এটা অটোমেটিক্যালি পরের লাইনে চলে যায়। এটা স্প্লিট হয় না, বাট টোটাল ওয়ার্ডটাই পরের লাইনে চলে যায়। এরকম করাতে যেটা হয়, তোমার এই লাইনগুলো দেখতে সমান না। ধরো এই লাইনটা এত দূর চলে আসছে, এইটা আবার এতটুকু আসছে, এইটা এতটুকু, আবার এইটা আবার এতখানি চলে আসছে, তো দেখতে ভালো লাগতেছে না। তো তুমি যদি চাও যে সবগুলো লাইনের উইথ সমান হবে, সেক্ষেত্রে জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফাই এ ক্লিক করলে দেখো যেটা করবে, তোমার এই যে ক্যারেক্টার যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলোর মাঝখানে তোমার আবার কারেন্ট চলে গেছে, সরি, আমরা তারপর কন্টিনিউ করছি। আচ্ছা, তো এখানে যেটা করবে, তোমার এই যে ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলোর মাঝখানেও অটো কিছু স্পেস নিবে, স্পেস নিয়েও লাইনগুলোর যে উইথ আছে উইথ গুলাকে সমান করে ফেলবে। এটা খুবই দরকার পড়বে যখন তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবা, যখন তোমরা একটা রিপোর্ট তৈরি করবা, যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবা, তখন এই জাস্টিফাইটা খুবই কাজে লাগবে। আচ্ছা, এটা গেল জাস্টিফাই, হ্যাঁ। আচ্ছা, এরপর তোমাদেরকে আচ্ছা রাইট অ্যালাইনমেন্টটা বুঝাই। এবার যদি রাইট অ্যালাইনমেন্ট, এখন দেখো, এখন নরমালি টেক্সট গুলা কোথা থেকে শুরু হয়েছে, লেফট থেকে শুরু হয়েছে। আগে লেফট সাইডটা ফিল আপ করছে, এরপরে আস্তে আস্তে রাইট সাইডটা ফিল আপ করতেছে। এটা কেন? কারণ এটা লেফট টু অ্যালাইন টু লেফট দেয়া আছে, মানে আগে লেফট ফিল আপ হবে। আমি যদি এটা অ্যালাইন টু রাইট করে দেই, দেখো তার মানে আগে হচ্ছে রাইট সাইডটা ফিল আপ হবে, এরপরে লেফট সাইডটা ফিল আপ হবে। এটা গেল রাইট অ্যালাইনমেন্টের বেলাতে। আর লেফট অ্যালাইনমেন্টের বেলাতে হচ্ছে আগে লেফট সাইড ফিল আপ হবে, এরপরে রাইট সাইড ফিল আপ হবে। আর সেন্টার টেক্সট যেটা, এটা হলো টেক্সটটা আগে সেন্টারে থাকবে, এরপর আস্তে আস্তে, ধরো এখন আমি যদি টাইপ করি, এখানটায় দেখো লেখাটা সেন্টার আস্তে আস্তে দুই দিকে মুভ হয়ে যাচ্ছে। আগে সেন্টারটাকে সে ফিল আপ করবে, এরপর আস্তে আস্তে দুই দিকটা ফিল আপ করবে। তো এইটা গেল 4টা অ্যালাইনমেন্ট। একটা হলো লেফট, লেফট মানে হচ্ছে আগে লেফট কভার করবে, দেন বাকি অংশটুকু, বাকি দেন রাইট কভার করবে। আর সেন্টার মানে হচ্ছে আগে সেন্টার কভার করবে, ফিল আপ করবে, দেন বাকি দুই সাইড। আর রাইট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আগে রাইটটাকে সে ফিল আপ করবে, দেন আস্তে আস্তে লেফট কভার করবে। আর জাস্টিফাই মানে হচ্ছে সে সবগুলা লাইনের লেন্থ সমান করবে, কিভাবে? এক্সট্রা কিছু স্পেস অ্যাড করে। আচ্ছা, এই 3টা গেল এখানটা অ্যালাইনমেন্ট। আচ্ছা, আচ্ছা, এরপরে এখানটায় কিছু আমি লাইন নেই, ধরো এভাবে কিছু লাইন নিলাম এখানটায়। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো এখানে লেখা আছে, এর উপরে যদি ফাংশন গুলো যাই আমি, এখানটায় লেখা আছে হচ্ছে বুলেট পয়েন্টস। আচ্ছা, বুলেট পয়েন্টস মানে হচ্ছে এগুলাকে বুলেট পয়েন্টস বলা হয়। এগুলা প্রেজেন্টেশনের সময় খুবই কাজে দরকার লাগে। ধরো এরকম যে যখন আমরা আমাদের যে প্রেজেন্টেশনের আরেকটা নিয়ম হচ্ছে তোমার, আমরা অনেক সময় বলি না যে এ পিকচার ইজ মোর অর্থি দেন 1000 অফ ওয়ার্ডস। মানে হচ্ছে 1000 ওয়ার্ডস দিয়ে আমি যেটা এক্সপ্রেস করতে পারি না, সেটা একটা ইমেজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। তো এই জন্য প্রেজেন্টেশন রেডি করার সময় সবাই এনকারেজ করে যাতে তুমি কম টেক্সট রাখো প্রেজেন্টেশনে, বেশি বেশি তুমি ইমেজ দাও। কারণ একটা ইমেজ দিয়ে খুব সহজেই আমরা অনেক জটিল একটা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট টেক্সট দিয়ে আমরা সেটা পারি না। আবার টেক্সট দেওয়ার বেলাতেও কিছু নিয়ম আছে। তুমি চাইলেই টোটাল স্লাইড জুড়ে টেক্সট দিতে পারবে না, কারণ অডিয়েন্স যারা থাকবে তারা কিন্তু ওখানে বসে বসে তোমার স্লাইডটা টোটালটা পড়বে না। মানে তোমার স্লাইডটা এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, মানে তুমি যেটা বলতে চাবা ওটার কিওয়ার্ড গুলো এখানটায় থাকবে, মানে স্লাইডে থাকবে কম, বাট তুমি বলবা বেশি। এখন তোমার যদি তুমি ভিতর থেকে যদি কিছু না বলো, সবই স্লাইডে আছে, সেক্ষেত্রে তোমার প্রেজেন্ট করার কিছু নাই। তুমি জাস্ট স্লাইড ওপেন করে তুমি পাশে বসে থাকবা, একটার পর একটা স্লাইড তুমি মুভ করবা, কারণ সব তো স্লাইডের মধ্যে আসি। বাট যখন তোমার ভিতরে বেশি থাকবে,
আর স্লাইডে কম থাকবে, তখন যারা অডিয়েন্স আছে তখন তারা তোমার দিকে বেশি অ্যাট্রাক্টিভ থাকবে, যে না সব তো ও বলতেছে, তাহলে ও কি বলতেছে ওইটা শুনি। তো এই জন্য প্রেজেন্টেশন রেডি করার কয়েকটা থাম রুল আছে। একটা হচ্ছে টেক্সট কম ইউজ করতে হবে, বেশি বেশি পিকচার ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে যদি আমাদের টেক্সট ইউজ করতেও হয় সেক্ষেত্রে কিওয়ার্ড যেগুলো আছে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, দেন ওইগুলোকে আমরা ডিসক্রাইব করব। আচ্ছা, তো সেক্ষেত্রে কিওয়ার্ডস গুলো দেওয়ার বেলাতে আমরা বুলেট পয়েন্ট ইউজ করি। তো এক্ষেত্রে অনেকগুলা বুলেট পয়েন্ট আছে, তুমি চাইলে এটা দিতে পারো, অথবা এটা দিতে পারো, অথবা এটা দিতে পারো। তোমার যে বুলেট পয়েন্ট দরকার পড়ে তুমি এটা দিতে পারবে। তুমি চাইলে তো কালারও পরিবর্তন করতে পারবা। সেটা কিভাবে? এই বুলেট পয়েন্টস আর নাম্বারিং এ যদি তুমি ক্লিক করো, নিচে এরকম একটা উইন্ডো আসবে এবং এখানে এখানে দেখো এই যে কালারের জন্য একটা অংশ আছে। এখানে তুমি যদি কালার চেঞ্জ করতে চাও, এই যে এখানে কালার দিয়ে তুমি যদি ওকে দাও, দেখবা তোমার এইটা আচ্ছা আমি অন্য কালার দিই, কালারটা বোঝা যাচ্ছে না। ধরো আমি এখানটায় রেড কালার দিলাম, হ্যাঁ রেড কালার দিলাম। এখন দেখো এই যে তোমার এই বাম পাশে বুলেট পয়েন্টের কালারটা রেড হয়ে গেছে, হ্যাঁ। আবার তুমি চাইলে এখানে যে ডিফল্ট যেইগুলো আছে, হ্যাঁ এগুলাও তুমি বুলেট পয়েন্ট আকারে ইউজ করতে পারো। তুমি যদি মনে হয় না এর বাইরে অন্য কিছু আমি বুলেট পয়েন্ট আকারে নিব, সেটাও তুমি নিতে পারো। যে তোমার এখানে দেখো এই যে এই যে পিকচার নামে একটা অংশ আছে, তুমি যদি কোনো পিকচারকে বুলেট পয়েন্ট আকারে নিতে চাও, সেটা তুমি পিকচারটাকে এখান থেকে যদি সিলেক্ট করে ইনসার্ট করো, সেক্ষেত্রে তোমার পিকচারটা এখানে চলে আসবে এবং ওইটা তোমার তখন এই বাম পাশে বুলেট পয়েন্ট আকারে চলে আসবে। বাট আমরা সেটা করি না। এইখানে ডিফল্ট যেগুলো আছে এগুলো খুবই সুন্দর। এই যে এইটা 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 তারপর এইটা, এইখানে যে 4-5টা আছে এগুলো আমরা সবাই ইউজ করি। তো এটা গেল বুলেট পয়েন্টের ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বারিং। আমরা চাইলে বুলেট পয়েন্টও দিতে পারি, অথবা এভাবে 1 2 3 4 এই যে নাম্বারিং যেটা আছে নাম্বারিংটাও করতে পারি। এটাও সেম জিনিস। এই যে যদি কালার তোমার রেড দেখতে ভালো না লাগে, তুমি যদি চাও যে ব্ল্যাক দিবা বা অন্য কোনো কালার দিবা, সেটা এখানে গিয়ে ব্ল্যাক মনে হলে ব্ল্যাক, বা অন্য কোনো কালার মনে হলে অন্য কোনো কালার দিলে ওই কালারের এখানটায় চলে আসবে। তো এটা গেল নাম্বারিং, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা ওই এটা এটা হচ্ছে ইনডেন্ট, মানে লেখাটাকে যদি আমি ডান দিকে মুভ করাতে চাই অথবা বাম দিকে মুভ করাতে চাই, এই দেখো এই যে মোর ইনডেন্টে ক্লিক করলে লেখাটা ডান দিকে চলে যাচ্ছে, এটাই লেফটে ক্লিক করলে আবার লেফট সাইডে চলে আসতেছে। তো এটা গেল ওই ইনডেন্টের ব্যাপার। আচ্ছা, এরপর এখানে হচ্ছে দেখো এখানে লেখা আছে লাইন স্পেসিং। আমরা আগে বলছিলাম ক্যারেক্টার স্পেসিং, মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে কতটুকু স্পেস থাকবে। এবার এটা হলো লাইন স্পেসিং, মানে দুইটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস থাকবে, এটা হলো লাইন স্পেসিং এর ব্যাপারটা। আর এইখানটায় হচ্ছে তোমার এটাও ওইদিন আমরা বলছিলাম টেক্সট ডিরেকশন, মানে টেক্সট গুলা কোন দিকে থাকবে। তুমি কি নর্মালি হরাইজন্টালি থাকে, তুমি যদি চাও যেগুলোকে রোটেট করবা, এই যে লেখাগুলো এভাবে রোটেট হবে এরকম করে, সেটা তোমার উপরে তুমি কোন দিকে চাচ্ছ, হ্যাঁ। এটা গেল রোটেশন। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যখন লেখাটা আমরা যখন এই বক্সে শুরু করব, তুমি মানে লেখাটা কি টপ থেকে লিখবা না মিডল থেকে না বটম থেকে, সেটাও তুমি এখান থেকে ডিসাইড করতে পারো। টপে ক্লিক করলে লেখাটা টপ থেকে শুরু হবে, মিডলে ক্লিক করলে মিডল থেকে লেখাটা শুরু হবে, আর বটমে ক্লিক করলে লেখাটা বটম থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে লেখা আছে যে কলাম, মানে তুমি চাইলে এই বক্সটাকে মাল্টিপল কলামে ডিভাইড করতে পারো। এখন এটা সিঙ্গেল কলামে আছে। সিঙ্গেল কলামে থাকলে কি হয় দেখো, আমি যখন লিখতেছি তখন আমার প্রত্যেকটা লাইন টোটাল বক্সটা জুড়ে যাচ্ছে, হ্যাঁ। বাট এটাকে যদি আমি ডাবল লাইনে ডিভাইড করে ফেলি, মানে দুইটা কলাম থাকবে এখানে, সরি ডাবল লাইন না, মানে দুইটা কলামে আমি এটাকে যদি ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, এখন যেহেতু সিঙ্গেল কলাম আছে, কলাম 1 আছে, যদি 2 কলাম করে ফেলি, তাহলে দেখো এটা 2 কলাম মানে হচ্ছে এইটা এই যে মাছ বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেছে। আগে আমার এই লেফট পোর্শনটা ফিল আপ করতে হবে। দেখো এই যে এই অর্ধেকের বেশি আমার আর যাচ্ছে না। আগে লেফট পোর্শন ফিল আপ করতে হবে, এরপরে লেফট, এরপরে চলে যাবে রাইট পোর্শনে। এরপরে এই যে এখন দেখো এখন রাইট পোর্শন আমি ফিল আপ করতে পারবো। এটা তুমি তোমাদের সুবিধা অনুযায়ী তুমি চাইলে তোমার টোটাল এন্টায়ার যে বক্সটা আছে বক্সটাকে তুমি মাল্টিপল কলামে ডিভাইড করতে পারো, 1 2 3, আরো মোর কলাম দরকার হলে মোর কলামে ডিভাইড করা যাবে। আচ্ছা, তো এই গেল এখানে তোমার অ্যালাইনমেন্টের এই অংশটুকু। আচ্ছা, এরপরে আচ্ছা আজকে একটু বড় ক্লাস হবে, বাট তোমরা যেটা করবে মনোযোগ দিয়ে শুনবা, পাশাপাশি আমি যদি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব, তোমরা এই ভিডিওটাকে পরবর্তীতে আবার প্লে করে তোমরা যেখানটায় বুঝবা না ওখানটাতে দেখে নিতে পারবা, হ্যাঁ। কারণ আমাদের যেহেতু হাতে সময় কম, বারবার আমরা ক্লাস নেওয়ারও টাইম পাবো না। আর একবারে শুরু করলে যেটা হবে, তোমাদের একটা ফ্লো থাকবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে যে এরপর থেকে এরপরে এখানে যাচ্ছে এরকম। আচ্ছা, এরপরে পরের যে অংশগুলো আছে, পরেরটায় যদি আসি, দেখো এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট আর্ট। কনভার্ট টু স্মার্ট আর্ট মানে হচ্ছে ধরো
এই অংশগুলো আবার হচ্ছে এখন এই যেখানে যে তিনটা অংশ ধরো, এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট, পিকচার, শেপস, টেক্সট বক্স, এগুলো আবার ইনসার্টের মধ্যেও আছে। এই যে ইনসার্ট ট্যাবের মধ্যেও আছে, আবার এটা এখানটাতেও আছে। হ্যাঁ, তো এই কনভার্ট টু স্মার্ট আর্ট যেটা, এখানটায় যদি ক্লিক করা হয়, এখানটায় দেখো কি হচ্ছে, এখানে তোমার এই যে বিভিন্ন রকমের এখানে ডিজাইন করা আছে, প্রিডিফাইন ডিজাইন আছে এখানটাতে। তুমি চাইলে এই যে এরকম সার্কেলের মতো নিতে পারো, তুমি এরকম এইরকম একটা সার্কেল শেপ নিতে পারো, নিয়ে তুমি যদি কোনো একটা ফ্লো দেখাতে চাও যে টেক্সটের মধ্যে ফ্লো, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এরকম এখানে আমার তিনটা টেক্সট ছিল, দেখো এই তিনটা টেক্সট ফ্লো আকারে চলে আসছে। তোমার যদি আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে দেখে, আমার এখানে তিনটা টেক্সট ছিল, হ্যাঁ, আমি চাচ্ছি যে তিনটা টেক্সটকে আমি একটা ফ্লো আকারে দেখাতে। ধরো এই তিনটা মানে তুমি একটা মেথোডোলজি ফলো করছো, সেই মেথোডোলজির তিনটে স্টেপ হলো এই তিনটে স্টেপ। এখন তুমি তিনটাকে চাচ্ছ একটা ফ্লো আকারে দেখাতে যে কার পরে কে আসতেছে, তাহলে তুমি এই যে এই সাইকেলটা নিলা। এবার দেখো এখানে কি হলো, এই যে লেখা তিনটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, মানে এটা এটা থেকে বোঝা যাচ্ছে যে এরপরে এটা, এরপরে এটা, আবার এরপরে এটা। এখন তুমি চাইলে আবার এদেরকে চেঞ্জও করতে পারবে, যে কোনো একটা ক্লিক করলে বাম পাশে এখানে আসবে, দেন তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। এই যে প্লাস দিয়ে তুমি হচ্ছে যদি তোমার বেশি দরকার পড়ে তোমার সার্কেল, তখন তুমি নিতে পারবে, মাইনাস দিয়ে তুমি ওটাকে চাইলে আবার ডিলিট করতে পারবে। তো এরকম এখানে অনেকগুলো আছে, তুমি অনেকগুলো চার্ট, এই যে তুমি যদি চাও যে এরকম এরকম বক্স আকারে আসবে, সেটাও নিতে পারো। আবার এদেরকে বিভিন্ন কালার আছে, তুমি যদি কালার গুলো চেঞ্জ করতে চাও যে কোন কালার থাকবে, সে কালারও এখানে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আবার এখানে এই যে বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন তোমার যেটা পছন্দ হয় তুমি ওই ফরম্যাটটা নিতে পারবে। বুঝতে পারছি? তো এইটা গেল মানে তুমি তোমার যে টেক্সট আছে, টেক্সটটাকে যদি তুমি স্মার্ট আর্টে কনভার্ট করতে চাও, সেক্ষেত্রে এখান থেকে করা যাবে। মানে আগে এই যে টেক্সট গুলাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে কনভার্ট টু স্মার্ট আর্টে এসে তোমার তুমি যে ওয়েতে প্রেজেন্ট করতে চাও ওই ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পরে দেন তোমার সামনে অনেক অপশন আসবে। এরপর তুমি কোন কালার নিতে চাও, যে এখানে দেখো এখানে অনেকগুলো ডিজাইন আছে। হ্যাঁ, তোমার যে ডিজাইনটা বেশি পছন্দ হয়, এই যে একটা বেশি গাঢ়, তোমার যদি মনে হয় যে না আরো লাইট দরকার, সেক্ষেত্রে তুমি আরো লাইটটা নিতে পারো। তোমার যদি এখানে মনে হয় যে তুমি কালার চেঞ্জ করবা, আরো কালারফুল নিতে পারো। খুবই সুন্দর জিনিস। এটা দ্বারা তোমার প্রেজেন্টেশনটাকে বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এখান থেকে তোমরা এই টেক্সট গুলাকে অনেক সময় আমরা স্মার্ট আর্টে কনভার্ট করি। আচ্ছা, এরপরে দেখো পিকচার, তুমি যদি কোনো একটা পিকচার ইনসার্ট করতে চাও, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এই পিকচার এখানে আসার পরে তুমি যদি চাও যে ইন্টারনেট থেকে নিবা, সেক্ষেত্রে ফটো ব্রাউজারে ক্লিক করতে হবে। তুমি যদি চাও তোমার কম্পিউটার থেকে নেয়ার জন্য, সেক্ষেত্রে এই যে পিকচার ফ্রম ফাইল, এখানে ক্লিক করলে তোমার কম্পিউটারে যদি কোনো, যেমন আমার এখানে সিভাসু লোগোটা আছে, ইনসার্ট করলে সিভাসু লোগোটা এখানে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে তুমি যে কোনো একটা পিকচারকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে, অথবা তুমি ওই বাহির থেকে পিকচারটাকে কপি করে এখানে এসে এখানে তুমি পেস্টও করতে পারো, অথবা তুমি ড্রাগ এন্ড ড্রপও করতে পারো, মানে তুমি ওখান থেকে টেনে এনে এখানেও তুমি বসাইতে পারো। বিভিন্ন ওয়ে আছে পিকচার ইনসার্ট করা, বাট তোমরা যখন কাজ শুরু করবা তখন সবগুলো আস্তে আস্তে তোমরা শিখে ফেলবা যে কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে দেখ, এরপর আছে শেপ। বিভিন্ন রকমের শেপস আছে এখানটায়, মানে তুমি যদি একটা ফ্লো চার্ট তৈরি করতে চাও, এখানে এগুলো তো প্রিডিফাইন, মানে এর বাইরে তুমি আর এটাকে কাস্টমাইজ করতে পারবে না। সর্বোচ্চ তুমি কালার চেঞ্জ করতে পারবা, বা সংখ্যা চেঞ্জ করতে পারবা, তিনটে জায়গায় চারটা, চারটা জায়গায় পাঁচটা, বাট এই ডিজাইনের বাইরে অন্য কিছু করতে পারবা না। বাট এখানেই শেপস আছে, এখানে অনেক ধরনের শেপ আছে, তুমি এই শেপ গুলো নিয়ে, ধরো এরকম আমরা অনেক সময় ফ্লোর চার্ট তৈরি করি, এই যে শেপ আছে, এই শেপ গুলো নিয়ে এর মধ্যে আবার লেখা যায়। তুমি শেপটা নেয়ার পরে দেখো এখানে আসবে, তুমি কি শেপের মধ্যে কালারটা কেমন দিতে চাও, এই শেপ ফিলে গিয়ে হচ্ছে কোন কালারটা দিবা সেই কালারটা দেয়া যাবে। এই যে শেপ ফিল, এখানে গিয়ে কালারটা দেয়া যাবে। আচ্ছা, এরপরে পাশে আছে দেখো আউটলাইন, তুমি কি চারপাশে যে বর্ডার আছে বর্ডার রাখতে চাও কি চাও না। আচ্ছা, বর্ডারটা তোমরা সব বুঝতে পারবা যদি আমি এটাকে আগে একটু করি, আমি ফিলটাকে হোয়াইট করে দিলাম, যে মাঝখানে কিছুই থাকবে না, এটা হোয়াইট থাকবে। এবার দেখো চারপাশে একটা বর্ডার আছে। হ্যাঁ, এবার তুমি যদি চাও যে না এই যে বর্ডার যেটা আছে, বর্ডারটা আমি রেড কালার দিব, রেড কালার দিলে বর্ডার রেড হয়ে যাবে। তুমি যদি চাও যে বর্ডারটাকে আরো একটু করবা, আর একটু একটু মোটা দেখাবে, সেক্ষেত্রে এই যে ওয়েট আছে, ওয়েটের এখানে এসে তুমি যদি মোটা রেখাগুলো দাও, সেক্ষেত্রে বর্ডারটা আরো মোটা হয়ে যাবে। তুমি যদি চাও যে না আমি এই বর্ডারটাকে কন্টিনিউয়াস লাইন না দিয়ে আমি এভাবে ড্যাশ ড্যাশ লাইন দিয়ে দিব, সেক্ষেত্রে ড্যাশ লাইন দিয়ে দেওয়া যাবে। বিভিন্ন অপশন আছে এখানটায়, বিভিন্ন অপশন দেয়া যাবে এখানে। অথবা তুমি যদি চাও যে যে ইফেক্ট গুলো তোমার শ্যাডো থাকবে, এই যে বিভিন্ন রকম আছে এখানে দেখো, তুমি যে বক্সটা নিবা সেই বক্সটার নিচে এরকম একটা শ্যাডো আসবে, এরকম যদি তুমি চাও সেটাও তুমি নিতে পারো। বাট এই শ্যাডো এই ইফেক্ট গুলো আমাদের দরকার পড়ে না, বাট
আমরা এই বক্সগুলো প্রায়ই নেই, বক্সগুলো নিতে হয় আমাদের, বক্সগুলো নিয়ে আমরা আমরা এই যে বিশেষ করে ফিল, এই ফিলটা আমাদের দরকার পড়ে, পাশাপাশি হচ্ছে এর আউটলাইন থাকবে কি থাকবে না। তুমি যদি চাও যে এর আউটলাইন দরকার নাই, তখন এই নো আউটলাইনে ক্লিক করলে দেখো এর চারপাশে কিছুই নাই, কারণ যেহেতু আমি ফিলটা তুলে দিছি, ফিল এখন সাদা, আর বর্ডারও তুলে দিছি, তখন আর এটা দেখা যাবে না। বাট আমি যদি এটার এইটা গেল তোমার এই যে এবার তুমি যদি এটার মধ্যে লিখতে চাও, তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখো লেখা আছে এডিট টেক্সট, রাইট বাটন ক্লিক করলে এডিট টেক্সট। হ্যাঁ, এবার তুমি এর মধ্যে লিখতে পারবা। আচ্ছা, এখন লেখাটা আমি একটু কালার চেঞ্জ করি। লেখাটা যদি আমি এবার দেখো এর ভিতরে আমি যে লিখলাম, এবার আমি যদি এটাকে মুভ করি লেখাটাও মুভ হবে। এটা ক্লিক করে যদি আমি একদিক থেকে আরেক দিকে মুভ করি, সেক্ষেত্রে এটা মুভ হবে। এখানে আরেকটা মজার জিনিস আছে, তোমাদেরকে দেখাই। ধরো আমি আরেকটা বক্স নিলাম, হ্যাঁ, এটাকে আমি কপি করে, আচ্ছা আর একটা বক্স নিলাম, এখানে দুইটা বক্স আছে। হ্যাঁ, এবার কিন্তু দেখো আমি যদি একটা আমি চাচ্ছি যে এই দুইটা বক্স এমন ভাবে থাকবে, গ্রুপ করা থাকবে। ও তারে পরে কথা বলবো। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমি এমন ভাবে এই দুইটাকে গ্রুপ করে দিব যাতে আমি একটা মুভ করলে সাথে সাথে আরেকটা মুভ হবে, সেক্ষেত্রে তোমার এই দুইটাকে কি করতে হবে, এভাবে সিলেক্ট করতে হবে। মানে শিফট বাটন ক্লিক করে তুমি দুইটায় ক্লিক করবে, এরপর এটা গ্রুপ হয়ে সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি তুমি গ্রুপে ক্লিক, রাইট বাটন ক্লিক করে দেখো লেখা আছে গ্রুপ, এবার গ্রুপে ক্লিক করলে দুইটা মিলে একটা হয়ে যাবে। এবার যদি আমি যে এই যে মুভ করাই, দুইটা একই সাথে মুভ হবে। এটা খুবই দরকার, কারণ যখন তোমার এরকম ধরো অনেকগুলা শেপ নিয়ে তুমি একটা ডিজাইন কমপ্লিট করে ফেলছো, এবার তুমি চাচ্ছ যে ডিজাইনটাকে একটা সিঙ্গেল পিকচারে বা একটা সিঙ্গেল অবজেক্টে ট্রান্সফার করতে, এবার তুমি যে কোনো একটা ধরে মুভ করলে যাতে টোটাল পিক্স মানে ওই ডিজাইনটা মুভ হয়, তখন এই গ্রুপেরটা দরকার পড়বে। তখন তুমি সবগুলাকে সিলেক্ট করে তুমি যদি গ্রুপ করে দাও, তখন যে কোনো একটা মুভ করলে সবগুলো একই সাথে মুভ হবে। আচ্ছা আচ্ছা, স্যার এরপর যে কোনো একটা লেখা চেঞ্জ করলে কি অন্যটারও চেঞ্জ না হবে? না না, অন্যটা চেঞ্জ হবে। তুমি এটাকে কাস্টমাইজ করতে পারবা, তুমি এটাকে আবার এই যে এখন নতুন করে লিখতে পারবা। তুমি চাইলে এটার সাইজও ছোট বড় করতে পারবা, তোমার যদি এইটা বড় করার দরকার পড়ে সেটা করতে পারবা। হ্যাঁ, তুমি যদি এইটার লেখা চেঞ্জ করতে হয় বা এইটার কালার চেঞ্জ করতে হয়, সেটা আলাদা আলাদা তুমি এডিট করতে পারবা। বাট সুবিধা হলো তুমি যখন এটাকে মুভ করবা, তখন এগুলো একত্রে মুভ হবে। আবার তুমি যদি এটাকে এখন আনগ্রুপ করতে চাও, যে আলাদা আলাদা সেপারেট করে ফেলতে চাও, এই গ্রুপের এখানে গিয়ে দেখো লেখা আছে আনগ্রুপ, এখন আবার দুইটা সেপারেট হয়ে যাবে। এখন তুমি যদি একটাকে মুভ করো, ধরো এই যে একটাকে মুভ করলে আর একটা মুভ হবে না, এই যে একটাকে যদি আমি এখন মুভ করি, তখন আর একটা মুভ হবে না। বুঝছি কিনা? আচ্ছা, তো এইটা গেল শেপস এর ব্যাপার। আচ্ছা, এরপর হলো টেক্সট। এই টেক্সট বক্স মানে হচ্ছে ধরো এইখানে তো এটাকে বলা হয় টেক্সট বক্স লেখার জন্য। হ্যাঁ, এবার তোমার ধরো আরো ধরো এটা এটা এখানে গেল, তুমি চাচ্ছ নতুন করে তোমার আরেকটা টেক্সট বক্স দরকার, তুমি সেখানে লিখতে যাচ্ছ, তখন এই টেক্সট বক্সে ক্লিক করে এভাবে তুমি যদি এখানে ক্লিক করো, ক্লিক করলে এভাবে টেক্সট বক্স চলে আসবে, দেন তুমি এখানটা লিখতে পারবে। নর্মালি এখানে লেখা যায় না, নর্মালি তুমি যদি এখানে ধরো ডাবল ক্লিক করলে অটো টেক্সট বক্স আসে, বাট তুমি যদি টেক্সট বক্স ছাড়া লিখতে চাও সেটা তুমি লিখতে পারবে না। আর তুমি যদি পরপর দুইবার ক্লিক করো, সেক্ষেত্রে অটো, এটা একটা শর্টকাট যে তুমি টেক্সট বক্স কিভাবে নিয়ে আসতে পারবা, তখন এই এভাবে অটোমেটিক চলে আসবে এখানটায়। অথবা তুমি এইখানে যে টেক্সট বক্স লেখা আছে, এখান থেকেও তুমি টেক্সট বক্স নিয়ে আসতে পারো। আচ্ছা আচ্ছা, এরপরে এইখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা এই যে শেপ ফিল, শেপ আউটলাইন, এটা হচ্ছে একটু আগে যে দেখালাম, যেটা এই যে তোমার এই যে শেপ গুলো আছে, তুমি এটার উপরে পরপর দুইবার ক্লিক করতে পারো। এই যে শেপ যেটা আছে, শেপের উপরে পরপর দুইবার ক্লিক করলেও তোমার এই যে এখানটায় চলে আসবে। হ্যাঁ, এই যে এখানটায় তোমার এখানে এখন এই যে তুমি শেপের এই যে তুমি কি মানে কি কোন কালার দিয়ে ফিল করতেছো সেটা এখানে আসবে। তুমি কি সলিড কালার রাখতে চাও, না তুমি কোনো পিকচার রাখতে চাও, যে পিকচার দিয়ে তুমি ধরো আমি এখানে একটা পিকচারে ক্লিক করলাম, এরপর আমি এই যে ইনসার্টে গিয়ে আমি চাচ্ছি এটা পিকচার দিব, ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার থাকবে, তাহলে ইনসার্ট দিলাম, দেখো এবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা পিকচার চলে আসছে। হ্যাঁ, মানে আমার কোনো কালার না দিয়ে এখানে একটা পিকচার দিলাম আমি মাঝখানে ব্যাকগ্রাউন্ড আকারে। তো তোমরা চাইলে যে কোনো একটা পিকচারও দিতে পারো, অথবা তুমি চাইলে সলিড কালার, যে কোনো একটা সলিড কালার এখান থেকে, যে এই যে সলিড এর কালার দিলাম, এই কালারটা ব্যাকগ্রাউন্ড আকারে থাকবে, ফিল আকারে থাকবে, সেটা তোমরা দিতে পারো। আচ্ছা আচ্ছা, এরপর অথবা এই যে উপরেও আছে এই যে সেই ফিল, এখান থেকেও তুমি দিতে পারো। এই যে পিকচার আছে, এই যে পিকচারে ক্লিক করলে ওই যে আমি একটু আগে যেটা দিলাম, ওই যে একটা পিকচারের ইনসার্ট করার অপশন চলে আসবে, দেন পিকচার দিলে এখানটায় পিকচার চলে আসবে। আচ্ছা আচ্ছা, এইখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, ধরো এখন দেখো এখানে যে দুইটা বক্সে, একটা বক্সে যদি আমি আরেকটা বক্সের উপরে প্লেস করি,
তো নিচের বক্সটা দেখা যাচ্ছে না, উপরের বক্সটার কারণে নিচের বক্সটা দেখা যাচ্ছে না। বাট আমি চাচ্ছি নিচের বক্সটা উপরে চলে আসবে, আর এই যে এই উপরের বক্সটা আছে এটা নিচে চলে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে উপরের বক্সটাকে ধরে এই যে অ্যারেঞ্জের এখানে গিয়ে দেখো লেখা আছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দিলে দেখো তখন এইটা এইটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আর এই যে এইটা যেটা আছে এইটা উপরে চলে আসছে। এখন এইটাকে দেখা যাচ্ছে আর নিচেরটাকে আবার দেখা যাচ্ছে না। আবার যদি মনে হয় যে না এইটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবা, তখন এই সেন্ড টু ব্যাক দিলে এইটা তখন ব্যাকে চলে যাবে। এইটা আমাদের অনেক সময়ই দরকার পড়ে যখন আমরা এরকম অনেকগুলো শেপ নিয়ে কাজ করব, তখন কে আগে থাকবে কে পরে থাকবে সেটা হচ্ছে অ্যারেঞ্জের মাধ্যমে। তুমি সেন্ড টু ব্যাকও দিতে পারো অথবা ব্রিং টু ফ্রন্ট দিতে পারো। এখন এই যেমন এইটা ব্যাক এন্ডে আছে, এটাকে যদি তুমি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করো তখন এটা উপরে চলে আসবে, মানে ব্যাকের বিপরীত হচ্ছে ফ্রন্ট এইটা। আচ্ছা, তাহলে আমাদের এই হোমের কাজ গেল। হোমের অনেকটাই কাজ হচ্ছে ওয়ার্ডের সাথে মিল আছে, আবার অনেকটাই তোমার এক্সেলের সাথে মিল আছে। আচ্ছা, এরপরে আমি বাকি যে এখানে তিনটা, এই তিনটা খুব আমি আস্তে আস্তে তাড়াতাড়ি বলে ফেলবো। এরপর আমরা চলে যাব ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। এটা খুবই মজার জিনিস, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, ইনসার্টের মধ্যে এই যে নিউ স্লাইডের কাজ আমি অলরেডি বলে ফেলছি। এই যে এখানে নিউ স্লাইডে যেটা হয় সেম কাজটাই এখানে, নতুন স্লাইড ইনসার্ট করা। তুমি যদি কোথাও টেবিল ইনসার্ট করতে চাও সেক্ষেত্রে এখানে এই যে ধরো এখানে একটা টেবিল, এইটা একটা টেবিল দরকার পড়বে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এখানে এই যে টেবিল নিতে পারো, এই যে এই টেবিল চলে আসবে। এবার এই যে টেবিলে তুমি যদি ফরম্যাট চেঞ্জ করতে চাও, এখানে অনেকগুলা ডিজাইন আছে, হ্যাঁ, তোমার যে ডিজাইনটা ভালো লাগবে তুমি ওই ডিজাইনটা নিতে পারো। আবার এই যে অ্যারোতে ক্লিক করলে তোমার এই ডিজাইন গুলো মুভ দেখা যাচ্ছে, সব ডিজাইন গুলো একটার পর একটা আসবে, তুমি এখান থেকে ডিজাইন গুলো নিতে পারো। হ্যাঁ, এটা এটা গেল টেবিলের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, টেবিলের পরে এরপরে দেখো এরপর কি আছে, এরপরে যে পিকচার, সেটা আমি বলছি যে পিকচার, তুমি যদি পিকচার ইনসার্ট করতে চাও সেটা এখান থেকে করতে পারবা। এবার তুমি যদি স্ক্রিনশট নিতে চাও, হ্যাঁ, ধরো তুমি একটা কোথাও স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে সেটা আবার এখানে অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে তুমি এটা দিয়ে এই যে তখন তুমি যদি এভাবে একটা কোথাও, এই যে আমি এটা ইনসার্ট স্ক্রিনশট নিলাম, দেখো স্ক্রিনশটটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো তুমি এরকম যদি কোথাও কোনো স্ক্রিনশট দরকার পড়ে, ধরো তুমি একটা ওয়েবসাইট থেকে তুমি কোন একটা পিকচার তুমি কপি কি বলে ক্লিপিং করে এখানে নিয়ে আসতে চাচ্ছ, সেক্ষেত্রে এই ইনসার্টের এখানে গিয়ে এই স্ক্রিনশটের এখানে গিয়ে এই যে স্ক্রিন ক্লিপিং এইটা ক্লিক করলে তুমি এরপর তুমি যে তোমার যে ব্রাউজার আছে ব্রাউজারটা তুমি ওপেন করবে, ব্রাউজার ওপেন করে যে অংশটুকু তুমি ক্লিপিং করতে চাও ক্লিপিং করে যদি ছেড়ে দাও, ছেড়ে দিলে অটোমেটিক্যালি ওইটা এখানটায় চলে আসবে। আচ্ছা, এরপরে শেপস, এগুলো আমি বলছি এখানে বিভিন্ন রকমের শেপস আছে। এই শেপ গুলো এরপর এখানে বিভিন্ন 3D মডেল আছে, তুমি যদি কোনো 3D মডেল তোমার সিস্টেম থেকে এখানে ইনসার্ট করতে চাও সেটা করতে পারবা। এই যে বিভিন্ন স্মার্ট আর্ট, এগুলো আমি বলছি এখানে অনেক, এখানে আলাদা আলাদা করে দেয়া আছে। এই স্মার্ট আর্ট গুলো যদি তুমি নিতে চাও সেটা তুমি এখান থেকে নিতে পারবা। আচ্ছা, এরপরে আসি চার্টের, এখানে বিভিন্ন রকমের চার্ট আছে, তুমি যদি চার্ট ইনসার্ট করতে চাও, আমরা চার্টের ইয়েটা দেখাইছিলাম সেটা এক্সেলে কিভাবে চার্ট নিতে হয়। আমার ডাটাগুলোকে সিলেক্ট করার পর যদি চার্টে ক্লিক করি দেন চার্ট চলে আসতেছে। এখানটায় কি করতে হবে, এখানটায় তো আমাদের ডেটা নাই, হ্যাঁ, এখানে আমাদের ডেটা নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে, এখানে এসে এই যে চার্টে ক্লিক করে ধরো আমার একটা, আমি এরকম একটা বার চার্ট দরকার, হ্যাঁ, এরকম একটা বার চার্ট দরকার। ক্লিক করার পরে কি বলতেছে আসতেছে না কেন? Some chart types cannot be combined with other chart types. Select a different chart type. আচ্ছা, এটা হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে এখানটা আসলে। এই যে চার্টে ক্লিক করলে চার্টে এখানে বলতেছে সাপোর্ট করতেছে না, হ্যাঁ, বা এটা হয়তো ম্যাকে কোনো কিছু ফাংশন আছে সেটা হয়তো আমার এখন জানা নাই। বাট নর্মালি যেটা হয়, তোমরা তোমরা যদি যখন মাইক্রোসফট উইন্ডোজে কাজ করবা সেক্ষেত্রে এই যে কলামের এখানে গিয়ে যে কোনো একটা চার্টে তুমি যদি ক্লিক করো, ক্লিক করলে এইখানে চার্টটা চলে আসবে, সাথে সাথে আর একটা নতুন উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে দেখবা তোমার যে কিছু ডেটা আছে, মানে যে ডেটার এগেইনস্টে তোমার এখানটায় চার্টটা হবে। তো ওইখানে গিয়ে তুমি ওই যে কলামের নেম পরিবর্তন করতে পারবা, ডেটার ভ্যালুগুলো তুমি ওখানে গিয়ে ইনপুট দিতে পারবা, ডেটার ভ্যালুগুলো ওইখানে ইনপুট দিলে তোমার এই যে চার্টটা আছে চার্টে পরিবর্তন আসবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে নেক্সট যে ক্লাস নিব ওই ক্লাসটা আমি চার্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিব। হ্যাঁ, চার্টটা আজকে আপাতত এখানটায় থাক। আচ্ছা, এরপরে এই যে কমেন্টের কথা বললাম, কমেন্ট ওখানে ছিল
এখানেও আছে আবার নতুন করে, এটা আমি এখন আর বলতেছি না। আর টেক্সট বক্স তো অলরেডি বলছি, এটা এখানে বলবো না। হেডার ফুটার আমি এখানটাই তোমাদেরকে বলবো না, হেডার ফুটারটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে জানবো। মানে আমার এই যে স্লাইড আছে, স্লাইডের উপরের অংশটুকু একটুকুকে বলা হয় হেডার, আর নিচেরটাকে বলা হয় ফুটার। যেমন আমি যদি এইখানটায় তোমরা বুঝবা, যেমন দেখি টোটাল যে স্লাইডটা আছে, টোটাল স্লাইডটার এই যে উপরের অংশটুকুকে বলা হয় হেডার, নিচের অংশটাকে বলা হয় ফুটার। এখন তুমি যদি, যেমন আমরা মার্জিনটা নিই না, যে আমরা যখন খাতায় যখন লিখি উপরে কিছু অংশ রেখে দেই, নিচে কিছু অংশ রেখে দেই, তো এখানটাও সেম। তো তুমি যদি চাও যে হেডারে কিছু একটা লিখতে, ধরো তুমি চাচ্ছ যে ডেট এন্ড টাইম, হ্যাঁ, ডেট এন্ড টাইমটাকে তুমি অথবা স্লাইড নাম্বারটা তুমি দিবা। এখানে দেখো কি হয়, অ্যাপ্লাই টু অল যখন দিলাম, দেখো এই যে নিচের এখানটায় আমার এই যে ডেটটা চলে আসছে অটোমেটিক্যালি, হ্যাঁ, এবং প্রত্যেকটা স্লাইডের এই যে নাম্বার চলে আসে, দেখো এই যে বাম পাশের নাম্বার আছে, এই যে বাম পাশে একটা নাম্বার চলে আসে, এটা অটোমেটিক্যালি চলে আসছে। এখন এটা প্রত্যেকটা স্লাইডে থাকবে, দেখো এই প্রত্যেকটা স্লাইডে স্লাইড নাম্বারটা আছে, এর নিচের এটাকে বলা হয় ফুটার। এখন তুমি চাইলে এটা হেডারেও দিতে পারো, এই যে এখানে গিয়ে তুমি যদি চাও যে না এটাকে তুমি ফুটারে দিবা না, এটাকে এই যে হেডারে দিবা, তখন সেটা তোমার এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা, এটা গেল হেডার এন্ড ফুটার। তুমি চাইলে এই যে ডেট এন্ড টাইম, ওই যে তুমি একটু আগে যেটা দেখালাম, তুমি যদি চাও যে ডেট এন্ড টাইম ইনসার্ট করতে, তখন এই ডেট এন্ড টাইমে ক্লিক করে আর আপডেট অটোমেটিক্যালি দিলে, তার মানে তোমার সিস্টেমের সাথে পরিবর্তনের সাথে সাথে তোমার এই পাওয়ার পয়েন্টের টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। তোমার এখানে আর ধরো তুমি আজকে 8 তারিখে একটা প্রেজেন্টেশন রেডি করছো, হ্যাঁ, তোমার প্রেজেন্টেশন দিতে হবে 12 তারিখে, তুমি আজকে যখন দিলা তখন এখানে ডেট এন্ড টাইম তুমি যদি আপডেট অটোমেটিক্যালি না দাও, তাহলে যেটা হবে, আপডেট অটোমেটিক্যালি, অথবা তুমি ফিক্সড দিতে পারো যে ফিক্সড এই এই তারিখটাই থাকবে। আর আপডেট অটোমেটিক্যালি দিলে তুমি আজকে যে তারিখে তৈরি করছো এই তারিখটা থাকবে, এরপর তুমি যদি 12 তারিখে এটাকে প্রেজেন্ট করতে চাও, অটোমেটিক ওইখানে 12 তারিখ শো করবে আর কি। আচ্ছা, আর অ্যাপ্লাই দিলে শুধুমাত্র এই সিঙ্গেল স্লাইডে অ্যাপ্লাই হবে, আর অ্যাপ্লাই টু অল দিলে সবগুলা স্লাইডে তোমার এই তুমি যে চেঞ্জটা করলা, এই চেঞ্জটা সবগুলা স্লাইডে ইনসার্ট হবে। আচ্ছা, এরপরে ইকুয়েশন আছে, কিভাবে ইকুয়েশন ড্র করতে হয় সেটা এখানে দেখাবো না, কারণ আমাদের এখানে বাকি দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ওইটা শিখবো। ইকুয়েশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখবো যে কিভাবে ইকুয়েশন লিখতে হয়। আমরা অনেক সময় ইকুয়েশন লিখি না, সেই ইকুয়েশন গুলো যদি লিখতে চাই সেটা কিভাবে লিখবো, মাইক্রোসফট ওয়ার্ডেও যেভাবে লিখতে হয় এখানেও সেম ভাবে লিখতে হয়। আচ্ছা, এরপরে আসি ডিজাইনের মধ্যে। ডিজাইন হচ্ছে, এখন আমার দেখো এখন কিন্তু পিওর ব্ল্যাঙ্ক অবস্থায় আছে আমার যে স্লাইড গুলো, মানে এখানে কোনো ডিজাইন নাই। তুমি যদি চাও যে ডিজাইন নিতে, দেখো এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, এক একটায় ক্লিক করলে এক এক রকম হয়। তুমি চাইলে এখান থেকে এই ডিজাইন গুলো নিতে পারো। এই ডিজাইন, এই প্রত্যেকটা ডিজাইনের আবার ডিফারেন্ট কালার আছে। আমরা বলি না যে যখন জামা কিনতে যাই, যে অথবা মেয়েরা যখন কাপড় কিনতে যাও, যে এই ডিজাইনের ডিফারেন্ট কালার আছে কিনা, এখানেও সেম, প্রত্যেকটা ডিজাইনের আবার ডিফারেন্ট কালার আছে। যেমন এই ডিজাইনে তুমি যদি অন্য কালার নিতে চাও, এই যে বিভিন্ন কালার আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবা। এখানে অনেকগুলো ডিজাইন আছে, তোমার যে ডিজাইনটা পছন্দ হয় তুমি সেই ডিজাইনটা নিতে পারো, এবং এই ডিজাইনের আবার ডিফারেন্ট কালার আছে, সেই ডিফারেন্ট কালারও তুমি চাইলে নিতে পারো। আচ্ছা, আচ্ছা, এরপরে এটা গেল তোমার ডিজাইন গুলো এখানটাতে, হ্যাঁ। এরপর এখানে স্লাইড সাইজ, হ্যাঁ, তুমি যদি চাও যে স্লাইডের সাইজ ছোট বড় করতে, এই যে এখানে 4:3 অথবা 16:9, অথবা পেজ সেটআপে গেলে আরো এখানে আছে, তুমি যদি উইথ এবং হাইট চেঞ্জ করতে চাও, এখানে ছোট বড় করতে চাও, এখানে ছোট বড় করা যাবে। এই যে অ্যারোগুলো দিয়ে তুমি যদি এভাবে ক্লিক করে ছোট বড় করো, এখানে হাইট এবং উইথ এখান থেকে ছোট বড় করা যাবে। ছোট বড় করে তুমি যদি ওকে দাও, ওই যে দেখো এটা এখন এই ছোট হয়ে গেছে, হ্যাঁ, এটা এখন ছোট হয়ে গেছে। এরকম করে ছোট বড় করা যাবে এখান থেকে, মানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে তুমি যদি এই যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো তুমি যে নতুন করে তুমি যদি কোনো পিকচার দিতে চাও, যে না ওরা যেটা দিছে ওটা ভালো লাগতেছে না, আমি অন্য একটা পিকচার দিব ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, সেটাও তুমি দিতে পারো, যে সেটা এখান থেকে দেওয়া যাবে। অথবা তুমি যদি গ্রাডিয়েন্ট ফিল করতে চাও, যে প্যাটার্ন, বিভিন্ন রকম প্যাটার্ন আছে, তুমি যদি প্যাটার্ন ফিল করতে চাও সেই প্যাটার্ন ফিল দিতে পারো, ওই অনুযায়ী তোমার এখানটায় আসবে, হ্যাঁ। এই যে বিভিন্ন কালার আছে, এই কালার দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড দিতে পারো, বাট এগুলো দরকার পড়ে না। বাট ডিজাইনটা যত সিম্পল রাখা যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারি, অথবা তুমি অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক সুন্দর সুন্দর সিম্পল ডিজাইন পাবা, ওগুলা নিয়ে প্রেজেন্টেশন রেডি করলেই হয়। আচ্ছা, এটা গেল ডিজাইনের কাজ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, এরপর খুবই সুন্দর চমৎকার জিনিস, আমরা ওইটা দেখবো এখন। আচ্ছা, এরপরে আমরা যাব ট্রানজিশন।
আচ্ছা, ট্রানজিশন এবং অ্যানিমেশন এই দুইটা জিনিস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, ধরো তোমার কাছে একটা বই আছে, হ্যাঁ, বইয়ে অনেকগুলো পাতা আছে, বইয়ে অনেকগুলো পাতা আছে, আবার প্রত্যেকটা পাতায় অনেকগুলো টেক্সট আছে। এখন এখানে এই যে তুমি বইয়ের পাতাটা যে তুমি উল্টাচ্ছ, মানে একটা পাতার পরে আর একটা পাতা আসছে, সেটা বিভিন্ন ওয়েতে আসতে পারে। ধরো তুমি একটা পাতা পড়তেছো, ধরো বইটা সবগুলা কম্বাইনলি বাঁধা না, পৃষ্ঠাগুলো আলাদা আলাদা, সেপারেট সেপারেট। এখন তুমি যখন একটা বই পড়তেছো, তখন একটা পেজ পড়তেছো, এরপর পরের পেজটা ধরো তোমার কাছে উপর থেকেও পড়তে পারে, যে উপর থেকে কেউ তোমাকে একটা একটা করে পেজ দিচ্ছে, অথবা হতে পারে রাইট সাইড থেকে একজনে তোমাকে একটা একটা করে পেজ দিচ্ছে। মানে পেজ গুলা কিভাবে আসতেছে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তোমার পেজের ভিতরে যে টেক্সট আছে, সেই টেক্সট গুলো কিভাবে এপিয়ার হবে, কিভাবে আসবে, কিভাবে যাবে, কিভাবে হাইলাইট হবে, এই একটা বিষয়। তো যদি পেজ নিয়ে কথা বলি, যে পেজ গুলা কিভাবে আসবে, পেজ মানে হচ্ছে এখানে এক একটা স্লাইড, এই যে টোটাল এন্টায়ার স্লাইড মানে হচ্ছে এক একটা পেজ। ধরো তুমি যদি এটাকে একটা তুমি বই চিন্তা করো, একটা বই, যে বইটায় 7টা পেজ আছে, হ্যাঁ, আবার এই প্রত্যেকটা পেজে কিছু লেখা থাকবে। এটা এটা ধরো, এটা হলো টাইটেল পেজ, হ্যাঁ, এইগুলো ধরো হচ্ছে তোমার, এরপর বাকি যে পেজগুলো, এগুলো ধরো ওই যে বইয়ের সেই লেখাগুলো, হ্যাঁ, এগুলো হলো সেই বইয়ের লেখাগুলো। আচ্ছা, এখন তোমার এই পেজগুলো কিভাবে আসবে, এগুলোর জন্য হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে পেজগুলো কিভাবে আসবে ওইটার জন্য। আর অ্যানিমেশনটা হচ্ছে পেজের ভিতরে যে টেক্সট আছে, টেক্সটের জন্য হচ্ছে অ্যানিমেশন। এই দুইটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। ট্রানজিশন কার জন্য, অ্যানিমেশন কার জন্য। ট্রানজিশন হচ্ছে পেজের জন্য, আর অ্যানিমেশন হচ্ছে পেজের ভিতরে যে টেক্সট আছে বা ইমেজ আছে ওদের জন্য। আচ্ছা, তাহলে দেখি ট্রানজিশন, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। ট্রানজিশনটা কাজ কি দেখো, আমি যদি এক একটার উপরে এই যে দেখো পেজগুলো কিভাবে আসতেছে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর আছে এখানটায়। র্যান্ডম পার্সিল এরকম করে আসবে, অথবা যদি আমি আরো কিছু সুন্দর সুন্দর আছে, ধরো এখানে যদি দেখাই, আহ এরকম করে যদি চাও, অথবা তুমি যদি চাও যে এরকম করে আসবে, হ্যাঁ, এরকম হয়ে হয়ে আসবে। আচ্ছা, এরপর আরো কিছু ইয়ে আছে, অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আগে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি। তুমি যদি চাও যে এরকম করে পেজ গুলো আসবে, একটা পেজের পর আর একটা পেজ এরকম করে আসবে, তুমি চাইলে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ট্রানজিশন রাখতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে, তুমি প্রথম পেজটা ক্লিক করে এটার জন্য তুমি কোনটা রাখতে চাচ্ছ সেটা দিতে হবে। এরপর তুমি দ্বিতীয় পেজের জন্য, দ্বিতীয় স্লাইডের জন্য তুমি কোনটা রাখতে চাচ্ছ, তোমাকে সেটা দিতে হবে। এবার তৃতীয় পেজের জন্য তুমি কোন ট্রানজিশনটা রাখতে চাচ্ছ, তোমাকে সেটা দিতে হবে, হ্যাঁ। এরকম করে তুমি যদি আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা দিতে হবে। তুমি যদি চাও যে না সবগুলোর জন্য সেম দিবা, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ধরো এই যে তুমি এইটা দিলা, হ্যাঁ, তুমি চাচ্ছ যে এইটা সবগুলোতে সমান থাকবে, সেক্ষেত্রে এই যে তুমি এইটা দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই টু অল আছে, দেখো রাইট সাইডে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অলে দিলে যেটা হবে, তোমার এই স্লাইডে তুমি যে যে অপশন গুলো রাখছো, সেম অপশন আদার্স যে স্লাইড আছে ওই স্লাইড গুলোতেও চলে যাবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে তুমি এখন দেখো, আমি যদি স্লাইড শোতে যাই, স্লাইড শোতে গেলে এই জিনিসটা দেখা যাবে যে কি কি হচ্ছে এখানটায়। আচ্ছা, আরেকটু বলে নেই। আচ্ছা, ধরো এই যে আমি যে ডিজাইন গুলো নিলাম, এই যে এখান থেকে ডিজাইন গুলো নিলাম, ডিজাইন গুলো নেওয়ার পর দেখো আবার ডান পাশে লেখা আছে, কোনোটার বেলায় লেখা আছে এই সাইড ইফেক্টটা তোমার অ্যাক্টিভ অবস্থায় থাকে। যেমন এই দেখো প্রথমটা যদি আমি সিলেক্ট করি, এখানে এই সাইড ইফেক্টটা অ্যাক্টিভ নাই, তার মানে এইটার এই সাইড ইফেক্ট মানে হচ্ছে ওরিয়েন্টেশন, ডিরেকশন, মানে এটা কি লেফট থেকে আসবে না রাইট থেকে আসবে না টপ থেকে বটম থেকে, ওইটা ধরো এইটার বেলায় যদি বলি, যেমন এইটা যদি হয়, দেখো এইটার ওরিয়েন্টেশনে ইফেক্ট সাইজে কি কি আছে, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরাইজন্টাল। মানে এটা এটা আসলে কি রকম দেখতে, আমি যদি এটা একটু ইয়া করি, ডিগ্রেশনটা একটু বাড়াই, তাহলে আস্তে আস্তে আসবে। আচ্ছা, দেখো কি হচ্ছে, এই যে পেজটা মনে 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 হচ্ছে না ভার্টিক্যালি পেজটা ইয়া ভাঁজ করা অবস্থায় আছে। তুমি যদি এটাকে ইফেক্টটা যদি এভাবে হরাইজন্টাল দাও, তখন দেখো কি হবে, তখন এরকম দেখাবে, তখন এই পেজের ভাঁজগুলো এরকম হরাইজন্টাল মনে হবে, হ্যাঁ। তো এই 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 ইফেক্ট মানে হচ্ছে ধর প্রত্যেকটা ডিজাইনের আবার মাল্টিপল ইফেক্ট থাকে। যদি এইটা দেখি, এইটা দেখো, এইটা এইটা যদি তুমি দেখো, এখানে আবার দুই ধরনের, একটা হলো এই যে পাখির মতো, যেটা পাখিটা যে উড়ে যাবে, সেটা কি লেফট থেকে রাইটের দিকে যাবে না রাইট থেকে লেফটের দিকে যাবে। যদি রাইটের দিকে দেয়া থাকে তার মানে এটা রাইট দিকে উড়ে যাবে, আর যদি এটা তুমি লেফট দিকে দাও তখন এটা হচ্ছে লেফট দিকে উড়ে যাবে। এটা তোমার লেফট দিকে উড়ে যাবে। তো এটা হলো ইফেক্ট, মানে তুমি যে ডিজাইনটা নিচ্ছ, যে ট্রানজিশনটা নিচ্ছ, ওইটার আরো কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো তুমি এখান থেকে নিতে পারবে। আচ্ছা, এবার সেখানে ডিউরেশন, ডিউরেশন মানে হচ্ছে তোমার এই ইফেক্ট, এই ট্রানজিশনটা কমপ্লিট হতে
কত সেকেন্ড সময় লাগবে। তুমি যদি এটা কম সময় দাও, ধরো এখানে দিলে 1 সেকেন্ড, তাহলে দেখবা এই যে পাখিটা খুব দ্রুত উড়ে যাচ্ছে। এই যে আমি যদি এখানটায় দেই, এখন দেখো পাখিটা খুব দ্রুত উড়ে চলে গেছে। এখানে যদি আমি টাইমটা একটু বাড়াই দেই, এটাকে আমি টাইমটা বাড়াই দিলাম, এবার দেখো পাখিটা আস্তে 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 উড়ে যাবে। সে আস্তে 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 উড়ে যাচ্ছে। বোঝা গেল? তার মানে এখানে ডিউরেশন মানে হচ্ছে এই যে ট্রানজিশন আমি যেটা দিচ্ছি এই পেজটাতে, এই স্লাইডটাতে, ওইটা এক্সিকিউট হতে কত সেকেন্ড সময় লাগবে। কম সময় মানে হচ্ছে খুব দ্রুত এক্সিকিউট হয়ে যাবে, আর বেশি সময় মানে হচ্ছে আস্তে 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 সেটা এক্সিকিউট হবে। আচ্ছা, এরপরে এখানটায় হচ্ছে সাউন্ড। তুমি যদি চাও যে যখন একটা পেজ থেকে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, তখন একটা সাউন্ড হবে, সেটা এখানে অনেকগুলো ডিফল্ট সাউন্ড আছে, তুমি সেই সাউন্ড গুলো ইউজ করতে পারো। অথবা আদার সাউন্ডে দিলে তোমার ডেস্কটপ থেকে তোমাকে একটা সাউন্ড, তুমি যদি কোনো অডিও তোমার ডেস্কটপে থাকে তোমার পছন্দের, সেই অডিও সাউন্ডটাও তুমি এখানে ইনসার্ট করতে পারো। সেটা দিলে তখন ওই সাউন্ড হবে, যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে চেঞ্জ হবে তখন ওই সাউন্ডটা হবে, সাথে সাথে স্লাইডটা চেঞ্জ হবে। আচ্ছা, এটা গেল এখানে। এরপর দেখো এখানে লেখা আছে ওয়ান মাউস ক্লিক। তার মানে ওয়ান মাউস ক্লিক মানে হচ্ছে এই যে তোমার এক পেজ থেকে আরেক পেজে কখন যাচ্ছে, যখন আমি মাউসে ক্লিক করতেছি, যখন আমি মাউসে ক্লিক করতেছি তখন এক পেজ স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছে। এই যে আমি যখন ক্লিক করতেছি তখন যাচ্ছে। বাট এই যেহেতু এখানে অন অন মাউস ক্লিকে টিক দেয়া আছে, এই জন্য যখন আমি ক্লিক করতেছি তখন চেঞ্জ হচ্ছে। বাট তুমি যদি চাও যে না ওয়ান মাউস ক্লিক এটা তুলে দিব, এটা আফটার সার্টেন টাইম, আফটার 10 সেকেন্ড বা আফটার 5 সেকেন্ড এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, আমি আমি নিজে কিছু করব না। এই যে ধরো এই যে প্রথম স্লাইডটা আছে, প্রথম স্লাইডটা আমি অন মাউস ক্লিকটা ধরো তুলে দিলাম, এখানে আমি হচ্ছে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় দিয়ে দিলাম বা 5 সেকেন্ড সময় দিলাম। এবার দেখো, এবার যদি আমি পরেরটায় পরেরটায় একটু ইয়া করি, এখানে একটু তুলে দিলাম, এটা আমি একটু 1 2 3 4 দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমি যদি এটাকে প্লে করি, স্লাইড শোতে যাই, এটা আসলো। পরের স্লাইডে আমি ক্লিক করব না, দেখো অটোমেটিক্যালি পরের স্লাইডে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে অটোমেটিক্যালি পরের স্লাইডে চলে আসছে, আমি কিন্তু ক্লিক করি নাই, আমি মাউসে ক্লিক করি নাই। তো তুমি যখন অন মাউস ক্লিকে এইটা টিক দেওয়া থাকবে, তার মানে যখন তুমি মাউসে ক্লিক করবে তখনই, মাউসে ক্লিক মানে সেটা অ্যারো হতে পারে, কিবোর্ডের অ্যারো অথবা মাউসের মাউস ক্লিক, যে কোনো কিছু হতে পারে, দেন তোমার স্লাইড গুলো চেঞ্জ হবে। আর তুমি যদি এই যে আফটার সার্টেন টাইম যেটা আছে এইটা দিয়ে দাও, তখন ওই টাইম পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আচ্ছা, এবার এবার দেখো কি হচ্ছে। এটার জন্য আমি হচ্ছে এই যে অন মাউস ক্লিকটা তুলে দিলাম এবং আফটার এত টাইম রাখলাম। বাট আমার লাস্টের স্লাইডটা যদি দেখি, লাস্টের স্লাইডটা দেখো কি কি লেখা আছে এখানে, অন মাউস ক্লিকে টিক নেই, বাট এখানে 0 0 আছে। এর আগেরটা এবার অন মাউসে ক্লিক আছে। এবার আমি চাচ্ছি যে আমার যে প্রথম যে স্লাইডটা আছে, প্রথম স্লাইডটায় যে যে অথবা দ্বিতীয় স্লাইডটায় যে যে ফিচার গুলো আছে, অথবা তৃতীয় স্লাইডে যে যে ফিচার গুলো আছে, ওই সেম ফিচার আমি সব বাকি সবগুলো অ্যাপ্লাই করতে যাচ্ছি। হ্যাঁ, ধরো প্রথমটায় যদি আমি আর একটু হ্যাঁ, এখন আমি যদি অ্যাপ্লাই টু অল দেই, তাহলে দেখবা অ্যাপ্লাই টু অল দিলে যেটা হবে, তোমার পরের যেগুলো আছে পরের সবগুলোতে সেম জিনিস অ্যাপ্লাই হয়ে আছে। এই এই যে এইখানে এই অংশটুকু খেয়াল করবে খালি, এখানে দেখবো যে দেখো যে অন মাউস ক্লিক এবং নিচে আফটার 5 ওইটা অন মাউস ক্লিকে টিকটা উঠে গেছে, এখানেও ওই যে অন মাউস ক্লিক উঠে গেছে, এখানে অন মাউস ক্লিক উঠে গেছে, এখানে অন মাউস ক্লিক উঠে গেছে। এবং আমি যদি এটাকে প্লে করি, প্লে করলে আমার কিবোর্ডে আর ক্লিক করার দরকার নাই, 5 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হবে এবং সেম ট্রানজিশন থাকবে। এখানে ট্রানজিশন ডিফারেন্ট ট্রানজিশন আর হবে না, সেম ট্রানজিশন হবে 5 সেকেন্ড পর পর, যে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, এরপর আমরা আসবো অ্যানিমেশনে, যে অ্যানিমেশনের কাজটা কি। তাহলে ট্রানজিশনটা বুঝছি কিনা? আচ্ছা, এরপরে আমরা অ্যানিমেশনটা দেখি। অ্যানিমেশন মানে হচ্ছে এই যে স্লাইড আছে, স্লাইডের মধ্যে যে টেক্সট আছে, এই টেক্সট গুলা কিভাবে এপিয়ার হবে। আচ্ছা, তো আমরা অ্যানিমেশনের এখানে যাই। আচ্ছা, অ্যানিমেশনের এখানে আসার পরে দেখো এখানে 3 ধরনের অ্যানিমেশন আছে। একটাকে বলা হয় এন্টারেন্স, একটাকে বলা হয় এক্সিট, আর একটাকে বলা হয় এম্পাসাইজ। কয় ধরনের? 3 ধরনের। আমি আবার বলি, এই যে ব্লু কালার যেটা বা সবুজ কালার যেটা, এটা হলো এন্টারেন্স, মানে লেখাটা যখন আমার এই স্লাইডে এন্টার হবে তখন সে কিভাবে আসবে, সে কি, এখানে অনেকগুলো আছে। ধরো এটা তোমাদের যদি আমি যে কোনো একটা সিলেক্ট করে যদি আমি দেখাই, ধরো আমি এইটাই ক্লিক করলাম, এই যে লেখাটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তুমি যদি
যেমন এখান থেকে যদি এইটা নাও, তখন লেখাটা এরকম করে ঘুরে আসবে। তুমি যদি ফ্লোট ইন দাও, তার মানে লেখাটা এরকম করে আস্তে আস্তে উঠবে। গ্রো টার্ন, লেখাটা এরকম করে আসবে। তার মানে এইটা হলো তোমার এন্টারেন্স, মানে লেখাটা তোমার এই স্লাইডে যে এন্টার করতেছে সেটা কিভাবে করবে, এটাকে বলা হয় এন্টারেন্স অ্যানিমেশন। এরপর এই যে হলুদ কালার যেটা আছে, হলুদ কালারেরটা হলো এখানে আসার পরে, এই যে স্লাইডটা যখন এখানে আসলো, আসার পরে সে কি কি অ্যাক্টিভিটি করবে। ধরো সে আসার পরে আমি চাচ্ছি সে লেখাটা স্পিন করবে, এরকম করে স্পিন হবে। এটা এটা হলো তোমার আসার পরে স্লাইডে থাকা অবস্থায়। এরপরে আমি চাচ্ছি এরপরে যখন আমি ক্লিক করব সে এক্সিট করবে। এই যে এই রেড কালার যেটা, এটা হলো এক্সিটের জন্য। তাহলে আমি চাচ্ছি যে কিভাবে এক্সিট করবে সে, যে ধরো এই যে সে আস্তে করে ওয়াইপ হয়ে যাবে, এরকম করে আস্তে করে সে হাইড হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এই তিনটে জিনিস প্লে করে তোমাদেরকে দেখাই, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আচ্ছা, প্রথম লাইনটা এই যে প্রথম লাইনটা প্রথমবার আসলো। এখন যেহেতু সবগুলো অটো দেয়া আছে, এই জন্য আমি অটোটা তুলে দিচ্ছি। অটোটা তুলে না দিলে এটা মাউস ক্লিক ছাড়া অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি মাউসে ক্লিক করি তখনই কেবল ওই লেখাটা আসবে। আমি মাউসে ক্লিক করলাম, লেখাটা আসলো। এবার আমি মাউসে ক্লিক করলাম, লেখাটা তোমার এই যে এমফাসাইজ হলো, যে এটা কেন দরকার পড়ে সেটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এরপর আমি ক্লিক করলাম, এটা এক্সিট হয়ে গেল। আচ্ছা, ধরো তুমি প্রেজেন্ট করতেছো, তোমার কাছে একটা টেবিল আছে, টেবিলে অনেক ডেটা আছে। এখন টেবিলের ডেটার মধ্যে কিছু কিছু ডেটা তোমার হচ্ছে হাইলাইট করা দরকার, যাতে হচ্ছে দর্শকরা, যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের তোমার অ্যাট্রাকশনটা ওই ডেটার উপরে যায়। হ্যাঁ, এখন তুমি যদি সেক্ষেত্রে ধরো ওই ডেটাটাকে তুমি যদি ধরো স্পিন করাও, অথবা ডেটাটা হালকা জুম হলো, অথবা ডেটাটা হালকা কালার চেঞ্জ হলো, এরকম যদি কিছু হয়, তখন তারা বুঝবে যে এত ডেটার মধ্যে ওই ডেটাটা কেন চেঞ্জ হলো, তার মানে এখন যে প্রেজেন্টার সে ওই ডেটাটা নিয়ে কথা বলতেছে। তখন এইটার জন্য হচ্ছে এই যে তোমার এই যে এমফাসাইজ যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা দরকার পড়ে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আচ্ছা, এবার এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলতেছি, দেখো এই যে অ্যানিমেশন পেইন নামে একটা অংশ আছে, এটা ক্লিক করলে তোমার এই ডান পাশে এরকম একটা উইন্ডো আসবে। এই ডান পাশের উইন্ডোটা হচ্ছে তোমার, তুমি যতগুলো অ্যানিমেশন অ্যাড করছো ওদের নাম্বারিংটা এখানে শো করবে, 1 2 3 এরকম করে নাম্বারিংটা শো করবে। আচ্ছা, আমি এই সবগুলো একটু ডিলিট করে দেই। তুমি ডিলিট করবা কিভাবে? এই যে এখানে এই যে এগুলো সিলেক্ট করে তুমি যদি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করো, এক একটা করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে তোমার লেখাগুলো আছে না, ধরো আমি এই যে প্রথম যেটা আছে, আমি এইটার উপরে প্রথম একটা অ্যানিমেশন দিলাম। এরপরে দ্বিতীয় লেখা যেটা, আচ্ছা এরপরে এই প্রথম যেটা, এইটার উপরে আমি একটা অ্যানিমেশন দিলাম। আচ্ছা, এরপর তৃতীয় যেটা, এটার উপরে অ্যানিমেশন দিলাম। আচ্ছা, আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এখানে আমার 3টা লাইন আছে। 3টে লাইনের উপরে 3টা এন্টারেন্স অ্যানিমেশন দেয়া আছে। আমরা নরমালি এন্টারেন্স অ্যানিমেশন গুলোই আমরা ইউজ করি বেশি। আর আমাদের ওই যে ডেটা গুলোকে হাইলাইটস করার জন্য মাঝে মাঝে আমরা এমফাসাইজ যেটা আছে এটা আমাদের দরকার পড়ে। আচ্ছা, তো এখন এইখানে দেখো আমার এটা কিন্তু প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন। তো যখন আমি অ্যানিমেশন অ্যাড করব, তখন লাইনগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় এই লাইন অনুসারে আসবে না। তখন লাইনগুলো আমার স্লাইডে শো হবে অ্যানিমেশন নাম্বার অনুযায়ী। যে লাইনটার অ্যানিমেশন নাম্বার 1, ওইটা সবার আগে আসবে, এরপরে 2 আসবে, এরপরে 3 আসবে। তার মানে দেখো প্রথমে আসবে হচ্ছে এই 3 নম্বর লাইনটা, এরপরে প্রথম লাইনটা আসবে, এরপরে হচ্ছে দ্বিতীয় লাইনটা আসবে। আমি যদি একটু স্লাইড শোতে যাই, ক্লিক করলাম, সবার আগে আসলো 3 নম্বর লাইনটা, এরপরে আসবে, যদি ক্লিক করি, এরপরে আসবে প্রথম লাইনটা, এরপরে আসবে মাঝখানের লাইনটা। বুঝতে পারছি? তার মানে এইখানে যে নাম্বারিংটা থাকবে 1 2 3, এই 1 2 3 এইটা দেখে বুঝতে পারবো আমরা কার পরে কে আসবে, কোন লাইনের পরে কোন লাইন আসবে। আচ্ছা, আচ্ছা, এরপর আরেকটা মজার জিনিস আছে এখানটায়। তুমি যদি এই যে অ্যানিমেশন গুলো আছে, অ্যানিমেশন গুলোর উপর যদি তুমি ক্লিক করো,
ক্লিক করার পর দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্টার্ট আর একটা লেখা আছে ডিউরেশন, দুইটা জিনিস লেখা আছে। তো স্টার্টের মধ্যে লেখা আছে অন ক্লিক উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস। তার মানে তুমি যদি ধরো 2 নম্বর অ্যানিমেশনের কথা যদি আমরা বলি, 2 নম্বর অ্যানিমেশনের কথা যদি বলি, 2 নম্বর অ্যানিমেশনটা মানে এইখানে যে তিনটা অপশন আছে অন ক্লিক উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস, কি মিন করে? যদি আমি এই 2 নম্বরের অপশনে আমি অন ক্লিক রাখি, তার মানে বোঝাচ্ছে 2 নম্বর অ্যানিমেশনটা কখন স্টার্ট হবে, যখন আমি ক্লিক করব, যখন আমি মাউস দিয়ে ক্লিক করব, মানে প্রথম অ্যানিমেশনটা চলে আসলো, এরপর আমি মাউসে ক্লিক করলাম, দেন 2 নম্বর অ্যানিমেশনটা স্টার্ট হবে। এইখানে যদি থাকে উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস মানে হচ্ছে তখন আমার মাউসে ক্লিক করার দরকার নেই, 2 নম্বর অ্যানিমেশনটা তার প্রিভিয়াস অ্যানিমেশনের সাথে সাথেই স্টার্ট হবে। তার প্রিভিয়াস অ্যানিমেশন কোনটা? 1 নম্বরটা। তাহলে আমি এটা একটু প্লে করি, প্লে করলে দেখো কি হয়। দেখো যখন 1 নম্বরটা আসবে সাথে সাথে কিন্তু 2 নম্বরটাও চলে আসছে, এখন 3 নম্বরটা আসবে। ক্লিয়ার কিনা? তো উইথ প্রিভিয়াস দেয়া থাকা মানে হচ্ছে তোমার এখানে আর মাউসের ক্লিক করার দরকার নেই, এটার জন্য মানে আগের অ্যানিমেশনটা যখন ঘটবে সাথে সাথে 2 নম্বর অ্যানিমেশনটাও ঘটবে, এটা হলো শর্ত সাপেক্ষ, আগেরটার উপরে ডিপেন্ডেন্ট। আমি যদি আফটার প্রিভিয়াসে দেই, তার মানে হচ্ছে প্রথমটা এই যে এইটা, এটার প্রিভিয়াসটা ঘটবে, প্রিভিয়াসটা আসবে, আসার পরে অটোমেটিক্যালি এইটা আসবে, এখানেও আমার মাউসে ক্লিক করার দরকার নাই। তার মানে এটা মিন করতেছে আগেরটা ঘটার পরে, যেমন আমি যদি মাউসে এবার একটু তোমাদেরকে লাইভে গিয়ে দেখাই, এই যে প্রথমটা আসলো, এর পরে অটোমেটিক্যালি ওইটা চলে আসলো। তো এই তিনটে জিনিস এটা মিন করতেছে যে অন ক্লিক মানে হলো মাউসে ক্লিক করলে অটোমেটিক আসবে, উইথ প্রিভিয়াস মানে হচ্ছে আগেরটা ঘটার সাথে সাথে এটাও ঘটবে, আর আফটার প্রিভিয়াস মানে হচ্ছে আগের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে, যাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এই অ্যানিমেশনটা স্টার্ট হবে। আচ্ছা, এরপর ডিউরেশন মানে হচ্ছে কত সময় ধরে অ্যানিমেশনটা হবে, যেমন আগেরটায় যেরকম ট্রানজিশনের একটা ডিউরেশন ছিল, যে ওই ট্রানজিশনটা কমপ্লিট হতে কত সময় লাগবে, এখানটা তো সেম। তুমি যদি এখানটায় এই যে প্রথম যেটা আছে, প্রথমটার যদি ডিউরেশন একটু বাড়ায় দাও, তার মানে এটা খুবই আস্তে আস্তে আসবে। দ্বিতীয়টা যদি তুমি চাও যে এটা খুবই একটু দ্রুত আসবে, ধরো এটার জন্য তুমি 50 সেকেন্ড মানে হাফ সেকেন্ড সময় রাখছো, মানে এরপর যদি এটাকে যদি আরো তুমি ইয়া করে দাও, বাড়ায় দাও, তাহলে ওই রকম করে মানে তোমার যত বেশি টাইম দিবা ওইটা অনুযায়ী। এবার যদি আমি একটু এখানটায় যাই, এবার দেখো কি হচ্ছে, এই যে আস্তে আস্তে আসতেছে, দ্বিতীয়টা খুব দ্রুত চলে আসছে, এটাও আস্তে আস্তে করে আসলো। তার মানে এখানে এই ডিউরেশনটা মিন করতেছে অ্যানিমেশনটা কমপ্লিট হতে কি পরিমাণে সময় লাগবে। আচ্ছা, এরপরে এখানে কিছু ইফেক্ট আছে, দেখো এই যে নিচের দিকে গিয়ে দেখো কিছু ইফেক্ট অপশন আছে, এই যে ইফেক্ট অপশনে ক্লিক করলে এখানে দেখো যে কি লেখা আছে, আফটার অ্যানিমেশন কি কি আছে, লেখা আছে যে ডোন্ট ডিম, হাইড আফটার অ্যানিমেশন, হাইড ওয়ান নেক্সট মাউস ক্লিক। মানে ডোন্ট ডিম, ডিম মানে হচ্ছে এপিয়ার হয়ে যাওয়া, আর ডোন্ট ডিম মানে হচ্ছে এপিয়ার না হওয়া। এখন তুমি যদি চাও যে কোনো একটা টেক্সট হচ্ছে অ্যানিমেশনের পরে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, যেমন 2 নম্বর যে টেক্সটটা আছে এই টেক্সটটা অ্যানিমেশন কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, এরকম যদি চাও। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমি যখন আহ, আহ, আচ্ছা এটাকে আগে, আচ্ছা এখন দেখো এইখানে নাম্বারিংটা এখন হচ্ছে 1 2 3, এখন নাম্বারিংটা আছে 1 2 3, বাট আমি যদি এইখানটাকে এই যে 2 নম্বর যেটা আছে 2 নম্বরটাকে যদি আমি করে দেই হচ্ছে উইথ প্রিভিয়াস, তাহলে দেখো এই যে নাম্বারিংটা কি হয়ে যাচ্ছে 1 1 2, তার মানে 1 অন দ্বারা কি বোঝাচ্ছে, এই দুইটা একসাথে ঘটবে, যেহেতু 1 অন আছে তার মানে এই দুইটার জন্য আমার একটা সিঙ্গেল ক্লিক দরকার, এক ক্লিক করলে এইটাও আসবে সাথে সাথে এটাও আসবে, এরপর 2 নম্বর এইটা আসবে। বুঝতে পারছো? তার মানে এইখানে চেঞ্জ করলে সাথে সাথে তোমার এই যে অ্যানিমেশন যে নাম্বারটা আছে অ্যানিমেশন নাম্বারটাও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তা যেটা করব আমরা চাচ্ছি যে 2 নম্বর যেটা আছে 2 নম্বর টেক্সটটা হচ্ছে 2 নম্বর টেক্সটটা তোমার অ্যানিমেশনের পরে হাইড হয়ে যাবে, আমরা চাচ্ছি 2 নম্বর টেক্সটটা অ্যানিমেশনের পরে হাইড হয়ে যাক। আচ্ছা, টাইমিং এর এখানে তোমার এই যে আবার আবার আছে তোমার এই যে ওই এখানে যে জিনিসগুলো আছে, এই যে ডিউরেশন এবং স্টার্ট এখানেও আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ডিলে। ডিলেটা হচ্ছে ধরো তোমার এই যে প্রথম অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কতক্ষণ পরে পরের অ্যানিমেশনটা শুরু হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে ডিলে। ডিউরেশন মানে হচ্ছে অ্যানিমেশনটা কমপ্লিট হতে কত সময় লাগবে, তুমি যদি 5 সেকেন্ড দাও তার মানে 5 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা কমপ্লিট হবে, মানে আস্তে আস্তে হবে। তুমি যদি 2 সেকেন্ড দাও তখন অ্যানিমেশনটা খুব কুইকলি
কমপ্লিট হয়ে যাবে। তার মানে ধরো যদি লেখাটা উপর থেকে বাউন্স হয় খুব দ্রুত বাউন্স হয়ে যাবে। আর ডিলে মানে হচ্ছে ধরো ডিলে করে দিলাম আমি এখানে ধরো এটাকে আমি ডিলে দিলাম, ধরো এখানে আমি 6 দিলাম, 6 সেকেন্ড ডিলে দিলাম, তখন কি হয় দেখো এখানে আমি দুইটা জিনিস করছি, দুইটা জিনিস চেঞ্জ করছি। একটা চেঞ্জ হচ্ছে তোমার এটাই দিলাম, কেন এটাই না দেই, এটা ডন লিভ থাক। আচ্ছা, এটা আমি 2 নম্বর অ্যানিমেশনটার জন্য চেঞ্জ করছি। আচ্ছা, এবার প্রথম দুইটা একত্রে আসবে যেহেতু এটা উইথ প্রিভিয়াস দেয়া আছে। তার মানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার কি হলো? আচ্ছা তাহলে আচ্ছা তোমরা খেয়াল করছো কিনা দ্বিতীয় যেটা ছিল, আচ্ছা দ্বিতীয়টা একটু আস্তে আস্তে আসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়টা আস্তে আস্তে আসে। আচ্ছা আচ্ছা, আবার আমরা শুরু থেকে একটু দেখি এই জায়গাটা। আচ্ছা প্রথমটা আসলো, দ্বিতীয়টা দেয়া আছে যে হাইড আফটার অ্যানিমেশন, মানে অ্যানিমেশনের পরে অটোমেটিক সে হাইড হয়ে যাবে। এই যে অ্যানিমেশন হয়ে সে আসলো, আসার পর অটোমেটিক সে হাইড হয়ে গেছে। আচ্ছা এরপরে আমি ক্লিক করলে তৃতীয় লাইনটা আসার কথা, বাট ওইখানে ডিলে দেয়া আছে 6 সেকেন্ড। দেখো আমি ক্লিক করছি কিন্তু বাট সে আসতেছে না। 6 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে, আসতেছে না কেন? আচ্ছা এবার এবার শুরু থেকে একটু খেয়াল করো। আচ্ছা প্রথম ক্লিক করার পর প্রথম লাইনটা আসলো, এবার আমি দ্বিতীয় ক্লিক করার পরে দ্বিতীয়টা আসলো, এটা এটা দেয়া ছিল হাইড আফটার অ্যানিমেশন, মানে অ্যানিমেশনের পরে হাইড হয়ে যাবে, এটা অ্যানিমেশনের পরে হাইড হয়ে গেছে। এবার আমি ক্লিক করার 6 সেকেন্ড পরে থার্ড অ্যানিমেশন আসবে, আমি এখনো ক্লিক করি নাই। এই যে ধরো আমি ক্লিক করলাম, এবার দেখো 6 সেকেন্ড পরে ওই অ্যানিমেশনটা স্টার্ট হবে। এই 6 সেকেন্ড পরে স্টার্ট হলো এবং সে আস্তে আস্তে যত সময় লাগলো। তার মানে এইখানে যে ডিলে যেটা আছে, ডিলে দ্বারা বোঝাবে এই যে আমার 3 নম্বর অ্যানিমেশনটা আমি ডিলে রাখছি 6 সেকেন্ড, তার মানে এটা বোঝাচ্ছে এই অ্যানিমেশনটা দ্বিতীয় অ্যানিমেশন কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে 6 সেকেন্ড ওয়েট করবে, 6 সেকেন্ড পরে এটার এক্সিকিউশন স্টার্ট হবে। ক্লিয়ার কিনা সবাই? তার মানে এই এই যে তোমার এই যে স্টার্ট, এটার মানে হচ্ছে কিভাবে স্টার্ট হবে, ওয়ান ক্লিকে হবে না আফটার প্রিভিয়াস হবে না উইথ প্রিভিয়াস হবে এইটা। আর ডিউরেশন মানে হচ্ছে এটা এক্সিকিউট হতে কত সময় নিবে অ্যানিমেশনটা এক্সিকিউট হতে। আর ডিলে মানে হচ্ছে অ্যানিমেশনটা কত সেকেন্ড ডিলে করার পরে এক্সিকিউশন স্টার্ট করবে। আর রিপিট মানে হচ্ছে তুমি কি একবার রিপিট করতে চাও না এটাকে আরো মাল্টিপল টাইম রিপিট করতে চাও, বাট আমরা নর্মালি একবার রিপিট করি, এই জন্য হচ্ছে একবার। তুমি যদি আবার চাও যে রিওয়াইন্ড হবে, মানে সবগুলা ফিনিশ হয়ে যাওয়ার পরে আবার শুরু থেকে শুরু হবে, তাহলে রিওয়াইন্ড আফটার ফিনিশ এইটা দিতে পারো। তাহলে এটা আমরা দরকার নেই, বাট আমরা একবারই সবগুলা প্লে করি যে একবার আসুক, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই আমাদের ইয়ার জন্য। আচ্ছা এরপর ট্রিগারে কি আছে? আহ, আচ্ছা আচ্ছা এরপর আর একটা মজার জিনিস আছে, সেটা একটু তোমাদেরকে একটু ইয়া করি। ধরো আমি একটু এগুলো একটু ক্লিক চেঞ্জ করে ফেলি। আচ্ছা ধরো এইটা আমি একটা অ্যানিমেশন দিলাম,
আচ্ছা, এখানে একটা লাইন আছে ধরো, এই লাইনটা হচ্ছে আমি একটা অ্যানিমেশন দিলাম, কোনটা দিলাম ধরো এই যে ড্রপ যে অ্যানিমেশনটা আছে, ড্রপ অ্যানিমেশনটা দিলাম। হ্যাঁ, এই ড্রপ অ্যানিমেশনটা দিলাম। আচ্ছা, আসতেছে না, টেক্সট সিকোয়েন্স নামে একটা ছিল। আচ্ছা, এই এই এইটা 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 বেলাতে এই যে ফ্লিপ যেটা আছে, এই ফ্লিপের বেলাতে, হ্যাঁ। আচ্ছা, এইটার বেলাতে দেখো, আহ, এই যে টেক্সট অ্যানিমেশন যেটা আছে, টেক্সট অ্যানিমেশনের এখানে যে অ্যানিমেট টেক্সট নামে, মানে তুমি যখন এই যে 3 নম্বর যেটা আছে, আমি একটু প্লে করি এগুলো সবগুলো, দেখি কিরকম কিরকম আছে। প্রথমটা এভাবে, দ্বিতীয়টা এভাবে, একটার উপরে 2বার পড়ে গেছে, এটার উপরেও 2বার পড়ে গেছে। আচ্ছা, এবার এবার আমরা যদি এটাকে প্লে করি, এখানে দেখো প্লে করলে আমার ক্যারেক্টার গুলো 1 বাই 1 আসতেছে, মানে একটার পর একটা ক্যারেক্টার আসতেছে। এটাকে যদি আমি প্লে করি, একটা একটা করে ক্যারেক্টার আসতেছে, একটা 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 করে আসতেছে। আচ্ছা, আহ, তুমি যদি চাও যে না এগুলাকে ওয়ার্ড ওয়ার্ড হয়ে আসবে, ধরো এই যে প্রথম যেটা আছে, প্রথম যে অ্যানিমেশনটা আছে, প্রথম অ্যানিমেশনটা তুমি চাচ্ছ যে এক একটা ওয়ার্ড ধরে ধরে আসবে। প্রথম হচ্ছে এই যে এখানে এই যে বাই ওয়ার্ড আকারে আসবে। তো বাই ওয়ার্ড আকারে দিলে দেখো কি হয়, এবার কিন্তু ওয়ার্ড ধরে ধরে আসছে। আগের বার কিন্তু ছিল এক একটা ক্যারেক্টার করে করে আসছে, এবার কিন্তু এক একটা ওয়ার্ড ধরে ধরে আসছে। হ্যাঁ, তো এরকম এখানে এরকম চেঞ্জ, এই এই যে টেক্সট অ্যানিমেশন এইখানটায় এসে তুমি যদি চাও যে সবগুলোর জন্য হবে না এটা, তুমি যদি এই যে এখানে এখানে যতগুলো তোমার অ্যানিমেশন আছে সবগুলোর জন্য আমার এই টেক্সট অ্যানিমেশন এইটা এই অপশনটা নাই। কিছু কিছু জন্য এই যে ফ্লিপ ড্রপ এইগুলোর জন্য এই অ্যানিমেশনটা আছে, এই যে টেক্সট অ্যানিমেশন এইটা। আচ্ছা, তো যেটা হয় যে তুমি যদি এই যে টেক্সট গুলো যে এপিয়ার হবে, এটা কি সিঙ্গেল ক্যারেক্টার আকারে আকারে আসবে, না এগুলা ওয়ার্ড আকারে আসবে, না সবগুলো একত্রে আসবে, সেটা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। যে অল এট ওয়ান্স মানে সবগুলো একত্রে চলে আসবে, বাই ওয়ার্ড দিলে ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, আর বাই লেটার দিলে সিঙ্গেল লেটার করে করে আসবে। এইটা ছিল মোটামুটি অ্যানিমেশন নিয়ে। আরেকটা মজার আছে এখানটায়, মানে একটা হলো যে পাথ অ্যানিমেশন আছে। পাথ অ্যানিমেশন মানে হচ্ছে তুমি নিজে পাথ ড্র করে দিতে পারবা, তোমার লেখাটা ওই পাথে তোমার এনিমেট হবে। যেমন এইখানে যদি আমি একটা লেখা নেই, ধরো এখানে আমি একটা লেখা নিলাম, হ্যাঁ, এই লেখাটা নিলাম, আমি চাচ্ছি এই লেখাটাকে এই যে তোমার পাথ অ্যানিমেশন আছে এইটা দিয়ে এনিমেট করতে। তো আমি এই যে ড্র কার্ভ, এরকম একটা কার্ভ ড্র করব, ওই অনুযায়ী আমি চাচ্ছি এটাকে রোটেট করতে। তো এটাকে আমি ধরো এই যে এরকম করে আমি একটা কার্ভ ড্র করতেছি, এরকম করে এটা এই যে ক্লিক করলে, বিভিন্ন পয়েন্টে ক্লিক করলে ওইখানে কার্ভ হয়ে এরকম করে করে যাবে। হ্যাঁ, এবার তুমি এটাকে কিভাবে তাহলে ক্যান্সেল করবে, এই যে তোমার কিবোর্ডে ইএসসি নামে এটাকে এসকেপ বলে, একেবারে তোমার টপ লেফট কর্নারে ইএসসি বাটন আছে, ইএসসি বাটন প্রেস করলে তোমার এই কার্ভটা ডিজাইন করা হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি এটাকে যদি প্লে করতে চাও, তুমি ডিউরেশনটা বাড়ায় দাও, ডিউরেশনটা বাড়াই দিলে এটা আস্তে আস্তে প্লে হবে, তোমার বুঝতে সুবিধা হবে। মানে তুমি যেখানে যেখানে পাথ ড্র করছো ওই পাথ অনুযায়ী দেখবা এই লেখাটা তোমার এনিমেট হচ্ছে। যেমন এখানে যদি আমি এটা যদি প্লে করি,
এবার এই লেখাটা তোমার দেখো কোন পথে পথে আমি যেখানে যেখানে পাথ ড্র করছি ওই পাথ অনুযায়ী সে রোটেট হচ্ছে। আচ্ছা এইটা কেন দরকার? এইটা হচ্ছে ধরো তুমি একটা অ্যানিমেশন করলা, তুমি অ্যানিমেশনে দেখাচ্ছ যে ধরো এখন এই জিনিসটা এই জায়গায় থাকবে, এরপর যদি এইটা ঘটে তখন এই লেখাটা এইখানে চলে আসবে, এরকম আমাদের অনেক দেখানোর দরকার হতে পারে। আবার এই জন্য হচ্ছে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, তুমি যদি আর্ক আকারে দেখাইতে চাও, তুমি যদি লাইন আকারে দেখাইতে চাও, তুমি যদি এরকম লুপ আকারে দেখাইতে চাও, তখন তোমার এই যে লেখাটা সিলেক্ট করে তুমি যদি লুপটা নাও, লুপটা নিয়ে এখানে আসলে তুমি লুপটা ডিজাইন করতে পারবে। ধরো আমরা যদি লুপটা নিতে চাই, লুপের যে অ্যানিমেশনটা আছে, লুপের অ্যানিমেশনটা যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, এই পাথ অ্যানিমেশনে এসে এই যে লুপস যদি নেই, এই লুপস নিয়ে এই যে লুপসটা চলে আসছে এখানে। এখন তুমি চাইলে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি লুপসটা চলে আসবে। তুমি চাইলে লুপসটাকে বড় করতে পারবা, এই যে টেনে এদিকে চাইলে এদিকে বড় করতে পারবা, অথবা চাইলে এদিকে টেনে লেন্থ বড় করা যাবে, এভাবে বড় করা যাবে। এরপরে তুমি যদি ডিউরেশনটা বাড়ায় দাও, ডিউরেশনটা বাড়ায় দিলা, এরপরে তুমি এটা যদি দেখতে চাও যে আসলে কিভাবে সে রোটেট এনিমেট হচ্ছে, সে এখানে দেখা যাবে। এই যে এবার দেখো ওই পাথ বরাবর সে এনিমেট হবে, ওই যে যেখানে আমরা এই যে লুপটা তৈরি করছি ওই লুপ বরাবর রোটেট হচ্ছে। আচ্ছা, তো এটা ছিল পাথ অ্যানিমেশন। এখানে অনেকগুলা তোমার ডিজাইন দেয়া আছে, তোমার এগুলো হচ্ছে তোমার বেসিক। হ্যাঁ, এইগুলা যেটা দেয়া আছে এটাই আমাকে ইউজ করতে হবে। আর কাস্টম, এই যে এই চারটা হচ্ছে কাস্টম, মানে তুমি এই যে এইগুলো তুমি নিজের মতো করে ড্র করতে পারবে, লাইনটা তুমি নিজের মতো করে কাস্টমাইজ ড্র করতে পারবা, এই যে ফ্রি ফর্ম নিজে ড্র করতে পারবা, ড্র কার্ভ নিজে ড্র করতে পারবা। বাট এইটা তুমি আর্ক নিয়ে আর্কে ক্লিক করলে অটোমেটিক্যালি আর্ক এখানে চলে আসবে, তুমি জাস্ট এটাকে ছোট বড় করতে পারবা। তারপরে হচ্ছে এই যে শেপস যেটা আছে সার্কেলের মতো, তুমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবা, বাট এটাকে চেঞ্জ করা যাবে না, নিজের মতো করে সার্কেলটা তৈরি করা যাবে না, বাট ছোট বড় করা যাবে। তো এই ছিল মোটামুটি তোমার অ্যানিমেশনের কাজ। হ্যাঁ, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, শুধু এটা খুবই ছোট একটা জিনিস, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর হলো স্লাইড শো। স্লাইড শো মানে হচ্ছে তোমার এখানে আমরা নর্মালি এই যে অংশটা আছে, এই যে কাপের মতো যেটা শুরুতে দেখাইলাম স্লাইড শো লেখা, এটা দিয়ে আমরা স্লাইড শোতে যাই। এটা দিলে হয় যেটা, মানে আমার কার্সরটা এখন যে স্লাইডে আছে, ধরো আমি এখন 3 নম্বর স্লাইডে আছি, এরপর যদি আমি স্লাইড শোতে ক্লিক করি, 3 নম্বর স্লাইড শো থেকে আমার স্লাইড মানে 3 নম্বর স্লাইড থেকে স্লাইড শো শুরু হয়ে যাবে, 3 নম্বর থেকে শুরু হবে। এর আগে যে 1 2 আছে এগুলো থেকে শুরু হবে না। হ্যাঁ, বাট তুমি যদি চাও যে না আমি আমি যে অবস্থাতে থাকি না কেন, তোমার কার্সর যেখানেই থাকুক না কেন, তুমি চাচ্ছ বিগিনিং থেকে প্লে হতে, তাহলে এখানে দেখো লেখা আছে প্লে ফ্রম স্টার্ট। এইটাই ক্লিক করলে তুমি যে স্লাইডেই থাকো না কেন, তোমার 1 নম্বর স্লাইড থেকে, এটা আমাদের 1 নম্বর স্লাইড, ধরো আমি এখন এই 7 নম্বর স্লাইডে আছি, আমি যদি প্লে ফ্রম স্টার্ট থেকে ক্লিক করি, তার মানে দেখবা আমার যে বিগিনিং যে স্লাইড আছে এটা হচ্ছে বিগিনিং স্লাইড, বিগিনিং স্লাইড থেকে স্লাইড শো স্টার্ট হবে। আচ্ছা, এরপর হলো প্লে ফ্রম কারেন্ট স্লাইড, তার মানে কার্সরটা যেখানে এইটা যে প্লে ফ্রম কারেন্ট স্লাইড আর হচ্ছে এই যে স্লাইড শো, দুইটার ফাংশন সেম, মানে কার্সর যে স্লাইডে আছে ওই স্লাইড থেকে শুরু হবে। আচ্ছা, এরপর হচ্ছে তুমি যদি প্রেজেন্টার ভিউতে যেতে চাও, মানে প্রেজেন্টার ভিউ মানে হচ্ছে এরকম। হ্যাঁ, এখানটায় হচ্ছে তোমার এইখানে তোমার স্লাইড শো দেখাবে, এখানে তুমি যদি কোনো নোটস থাকে সেই নোটসটা এখানে দেখাবে, আর নিচে বাকি যে স্লাইড গুলো আছে বাকি স্লাইড গুলো নিচে দেখাবে। এই মোডে যদি তুমি প্রেজেন্ট করতে চাও সেটা এখানে করতে পারো, বাট এটা এনকারেজ করে না সবাই। সবাই হচ্ছে এই স্লাইড শো যেটা, এই স্লাইড শোটা এনকারেজ করে। হ্যাঁ, যে এভাবে প্রেজেন্ট করা, এভাবে প্রেজেন্ট করা এটাকে সবাই এনকারেজ করে, এই প্রেজেন্টার ভিউতে এনকারেজ করে না। এবার হলো কাস্টম শো। কাস্টম স্লাইড শো মানে হচ্ছে ধরো তোমার এখানে 7টা স্লাইড আছে। হ্যাঁ, তুমি চাচ্ছ 7টা থেকে না, তুমি স্পেসিফিক কিছু কিছু স্লাইডকে তুমি শো করতে চাচ্ছ। ধরো আমি যদি এখন নর্মাল অবস্থায় যদি বিগিনিং স্লাইড থেকে শুরু করি, তার মানে আমাকে এই লাস্ট স্লাইডে আসতে হলে মাঝখানে যতগুলো স্লাইড আছে সবগুলোকেই শো করে আসতে হবে, আমি এগুলোকে ইয়া করে পারবো না, মানে তোমার স্কিপ করে আসতে পারবো না। বাট আমি যদি চাই যে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর এই স্লাইড গুলো নিয়ে আমি একটা স্লাইড শো তৈরি করবো, শুধু ওইগুলাই শো হবে, তখন এই যে কাস্টম স্লাইড শো, এখানে এসে এই যে কাস্টম স্লাইড শোতে ক্লিক করবা, এরপরে এই যে প্লাস সাইনটায় ক্লিক করবা, প্লাস সাইনে ক্লিক করলে এরকম নতুন একটা ওপেন হবে, তুমি এটা নাম দিবা যে কোনো একটা, ধরো কাস্টম 1 নাম দিলা। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি কোন স্লাইড গুলো দিয়ে শো করতে চাচ্ছ, 1, তারপরে এই যে 1 কে তুমি অ্যাড করে ডান পাশে নিয়ে আসো,
3 কে যেটা যেটা চাচ্ছ তুমি ডান পাশে নিয়ে আসো, এরপরে 5 কে তুমি ডান পাশে নিয়ে আসো, এবং 7 কে তুমি ডান পাশে নিয়ে আসো। এবং এইগুলো এখানে নাম্বারিংটা হলো যে তোমার এই যে প্রথম যেটা এটা 1, এরপর যেটা আনসারটা 2 3 4 এরকম করে হলো। এরপর যদি তুমি ওকে দাও, ওকে দিলে এই কাস্টম অন নামে এখানটায় আছে। এবার যদি তুমি স্টার্ট শো দাও, তাহলে এই যে 1 3 5 7 শুধুমাত্র এই 4টা স্লাইডই শো করবে, আর বাকি যে স্লাইডগুলো আছে ওই স্লাইডগুলো এখানটায় শো করবে না। আচ্ছা, এটা গেল তোমার কাস্টম। এবার এখানে গেলে এটা পাবো আমরা এই কাস্টম স্লাইডে গিয়ে এই যে কাস্টম কাস্টমারে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই যে আমি যে 4টা নিয়ে ওই কাস্টম স্লাইড শোটা ক্রিয়েট করছি, ওই 4টা স্লাইডের স্লাইড শো শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো এরপর যেটা আছে তোমার এখানে কিছু জিনিস আছে, এগুলো আসলে এরকম আমাদের দরকার নাই, যে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন, ব্রাউজ বাই ইন্ডিভিজুয়াল উইন্ডো, এগুলো আমাদের আপাতত দরকার নাই। লুপ মানে তারপর তোমার এই যে প্রেজেন্টেশন মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, শেষ হবে না তুমি যতক্ষণ না পর্যন্ত ইএসসি প্রেস করবা। এইগুলো কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আসলে আমাদের ওরকম দরকার পড়ে না, বাট তোমরা তারপরেও একবার দিয়ে দেখিও যে আসলে কি হচ্ছে, কোনটায় কি ক্লিক করলে। আচ্ছা, এরপর এখানে হাইট স্লাইড, তুমি যদি চাও যে কিছু স্লাইডকে হাইট করতে, ধরো তোমার একটা স্লাইড তুমি তৈরি করছো, তো তৈরি করার পর মনে হলো যে না, আমি যখন আরেকজনকে পাঠাচ্ছি, পাঠানোর আগে আমি এই স্লাইড গুলো হাইড করে রাখি, এই স্লাইড গুলো আমি দেখাবো না, সেক্ষেত্রে তুমি ওই স্লাইড গুলোকে হাইড করতে পারো। একবার ক্লিক করলে হাইড হবে, আর একবার ক্লিক করলে আবার আনহাইড হয়ে যাবে। আচ্ছা, এই মোটামুটি এইগুলা ছিল। এরপর রিভিউতে গিয়ে আসলে কিছু নাই এখানে, ওই সবগুলা তুমি যদি স্পেলিং চেক করতে চাও যে কোনো স্পেলিং ভুল আছে কিনা, হ্যাঁ এইগুলো এটা এটা তোমার এখানেও যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে সেরকম, এক্সেলও একই রকম। ভিউতে গিয়ে এখানে আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে নর্মাল ভিউতে তুমি দেখতে চাও, যে এখন যেটা নর্মাল ভিউতে আছে, তারপর তুমি যদি চাও যে শর্টার ভিউতে ওই যে সবগুলো একত্রে দেখাবে, সে শর্টার ভিউতেও দেখতে পারো। অথবা ভিউ আউটলাইন, এই ভিউ আউটলাইন মানে হচ্ছে এরকম যে এই ভিউতে এখানে সব টাইটেল গুলো দেখাবে, সাথে যে টেক্সট গুলো আছে টেক্সট গুলোও দেখাবে, তুমি যদি সেটা দেখতে চাও সেটাও দেখতে পারো। তারপর নোট পেজ মানে তোমার স্লাইড শো করবে, সাথে সাথে হচ্ছে ওই স্লাইডের যে নোট আছে সেই নোটসটাও এখানে শো করবে, বাট আমরা তো নোটস নেই এই জন্য এখানে নোটস গুলো শো করতেছে না। এটা ছিল ভিউ, মানে তুমি কিভাবে ভিউ করতে চাচ্ছ ওইটা আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো। এরপর যদি নিজেরা কিছুটা প্র্যাকটিস করো, আমরা নিজেরা কিছুটা প্র্যাকটিস করলে দেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।